আপনি বাংলাদেশে যে বিডি জবসের যে সিভিটা দেন প্লিজ ফর গড সেক এটা আপনি এখানে সাবমিট করবেন না, ওই সিভি দিয়ে এখানে কিছু হবে না। আপনার সবকিছু রিকোয়ারমেন্টস সাথে মিলে যাচ্ছে, কিন্তু আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ জানতেছেন না, তার মানে আপনাকে ওরা ডাকবে না। জার্মানে বলে সালেন ডার্টেন মানে হচ্ছে নাম্বার ডেটা ফ্যাক্টস, কথা বলেন ফ্যাক্টস ফিগারস এন্ড নাম্বার দিয়ে। আমরা 2013 সালে আসছি, তখনকার জার্মানির যে সিনারিও জব মার্কেটে আর এখনকার সিনারিওর মধ্যে অনেক পার্থক্য। সবাইকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। জার্মানির হামবুর্গ শহর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রবিউল হোসেন চৌধুরী, স্টাডিয়ান ক্যারিয়ার কোচ জার্মানি এসএসসির তরফ থেকে। আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন একাডেমিক এবং প্রফেশনাল ফিল্ড থেকে যুক্ত হয়েছেন এবং আপনাদের যে আগ্রহ জার্মানিতে প্রফেশন এবং একাডেমিক যাত্রা, সেই যাত্রাকে সফল করতে কিংবা কিছুটা সহজ করতে আমাদের আয়োজন কানেক্টিং ডটস, এবং কানেক্টিং ডটস এর আজকে এপিসোড 8। আমরা এর আগে 7টা এপিসোড শেষ করেছি বিভিন্ন টপিককে। আমরা কথা দিয়েছিলাম এপিসোড 8-এ বা কোনো একটা এপিসোডে শুধুমাত্র ইঞ্জিনিয়ারদের জন্য বিশেষায়িত তথ্য নিয়ে আমরা হাজির হব, এবং সেই কথা মতো আমরা আজকে হাজির হয়েছি। আমাদের সাথে আজকে দুজন বিশেষ অতিথি আছে যারা বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে জার্মানি পর্যন্ত লম্বা সময় তাদের ক্যারিয়ার তৈরি করেছেন। প্রতিটা ধাপে ধাপে তাদের অভিজ্ঞতা এবং পরিশ্রম এবং সর্বশেষে যেটা সফলতা, এই সফলতার কথা শুনবো তাদের অভিজ্ঞতার আলোকে, এবং সেখান থেকে জানবো আমরা আপনারা সফল হওয়ার জন্য কি কি করতে পারেন। এবং জার্মানিতে ইন্ডাস্ট্রিয়াল, অর্থাৎ এই যে আমরা বলি যে ইঞ্জিনিয়ারদের হ্যাভেন জার্মানিকে, আসলে কথাটা কতটুকু সত্য এবং এই হ্যাভেন হয়ে থাকে সেটা আপনারা কিভাবে এই হ্যাভেনে আসতে পারেন বা এই হ্যাভেনে আপনারা কিভাবে থাকতে পারেন, সেই কথা তথ্য এবং নির্দেশনা জানবো আজকের এই ওয়েবিনারে। তো আমি আমাদের দুজন অতিথিকে পরিচয় করে দেওয়ার আগে আমি একটু জানাতে চাই এসসিসিজি সম্বন্ধে। আমি একটু ফয়সাল ভাইকে সেকেন্ড স্লাইডে যেতে বলবো। আমরা স্টাডি এন্ড ক্যারিয়ার কোচ জার্মানি, আমাদের প্রায় আজকে থেকে 1.5 বছর হলো। আমরা 1.5 বছর আগে একটা ছোট্ট স্বপ্ন থেকে আমাদের যাত্রা শুরু। আমাদের ইচ্ছে ছিল বাংলাদেশি প্রফেশনালরা জার্মানিতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, এখানে এই যে প্রফেশনালরা এত ভালো অবস্থায় আছে, এত ভালো জায়গায় কাজ করছে, এত তাদের অভিজ্ঞতা সত্ত্বেও অন্য প্রান্তে অনেক বাংলাদেশি স্ট্রাগল করছে, সংগ্রাম করছে তাদের সঠিক ক্যারিয়ারের পথটা বেছে নেওয়ার জন্য। সেই চিন্তাধারা থেকে আমাদের প্রথম যাত্রাটা শুরু করি আমরা একটা নেটওয়ার্ক তৈরি করা। যেহেতু লন্ডন আমেরিকার মতো বাংলাদেশি ইমিগ্রেন্টস জার্মানিতে অনেক বেশি ছিল না অনেক বছর, কিন্তু গত 10 বছরে সেই সংখ্যাটা অনেক বেশি বেড়েছে। তো আমাদের মনে হয়েছে এখনই সঠিক সময় সকল প্রফেশনালদেরকে একটা জায়গায় নিয়ে আসতে, এবং সেই চিন্তাধারা থেকে আমরা কাজ করেছি বিজনেস স্টাডিজ, আইটি প্রফেশনাল, ডক্টর, ইঞ্জিনিয়ার, সাপ্লাই চেন সহ অন্যান্য যে প্রফেশনাল, ন্যাচারাল সায়েন্স, প্রত্যেকটা প্রফেশনের সবাইকে আমরা একটা জায়গায় নিয়ে এসেছি। আমরা একটা নেটওয়ার্ক ডেভেলপ করেছি। এখন আমরা কাজ করছি যে জার্মানিতে যেসব বাংলাদেশি আছে তাদের একাডেমিক লাইফটা সহজ করতে, এবং বাংলাদেশ থেকে যারা আসতে চায় তাদেরকে সহযোগিতা করতে। আমরা একই সাথে ওয়েবিনার এবং আপনাদের ওয়েবসাইট থেকে ফ্রি কনসালটেশন করতে পারে যে কেউ। সেই সাথে আমরা করেছি একটা একাডেমিক যাত্রা, আমরা প্রফেশনাল ক্যারিয়ার কোচিং সেশন শুরু করেছি, যেটার মাধ্যমে আমরা কাজ করছি বাংলাদেশিরা যেটা শুধুমাত্র তথ্য এবং ট্রেনিং এর অভাবে যারা সামনে আগাতে পারছে না তাদেরকে সহযোগিতা করতে। তো আমি আর কথা না বাড়াই, আজকে আমি আর সাজ্জাদ ভাই মিলে বসে আমরা আজকে ওয়েবিনারটার জন্য যে এজেন্ডাটা যেটা ঠিক করছি, লাইক এখানে যে হেডলাইনটা আপনারা দেখতে পারতেছেন, ইজ জার্মানি হেভেন ফর ইঞ্জিনিয়ার। সো আমরা একটু ব্রেইনস্টর্মিং করলাম যে কোন কোন জিনিস, কোন কোন টপিক নিয়ে আলোচনা করা যায় আজকে। সো দিস আর দ্য পয়েন্টস আমরা যেগুলো নিয়ে আজকে আসলে ডিসকাস করতে চাই। লাইক প্রথম, ডেফিনেটলি ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন এন্ড আওয়ার জার্নিস ইন জার্মানি। Then the second point is the German engineering landscape, a bird's eye view. যেখানে আমরা দেখাতে চাই যে, বা আমরা যেখানে গল্প বলতে চাই যে হাউ ইজ জার্মানি ডুইং, বা জার্মানির মার্কেটটা কিরকম, ইঞ্জিনিয়ারদের জন্য জার্মানির মার্কেটটা কিরকম। তো ওটার উপর একটা বেস করে ওভারঅল একটা একটা পার্সপেক্টিভ আপনাদের সামনে তুলে ধরা, and সেটা ডেফিনেটলি উইথ ডেটা ড্রিভেন পার্সপেক্টিভ। সো জার্মান মার্কেট বা জার্মান ইঞ্জিনিয়ারিং জব মার্কেট নিয়ে একটু কথা বলা। দ্য নেক্সট পয়েন্ট ইজ যেটা আপনাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান ফর দ্য জব সিকার্স। সো এই যে জার্মান যে ইঞ্জিনিয়ারিং মার্কেটটা, এই ইঞ্জিনিয়ারিং মার্কেটে আপনারা যারা ইন্টারেস্টেড, এখানে যারা জব শুরু করার জন্য বা তাদের ক্যারিয়ার শুরু করার জন্য, অথবা যারা এখন ক্যারিয়ারের মাঝামাঝি আছেন বা একদম টপ লেভেল কোনো পজিশনে আছেন, কিভাবে আপনারা এখানে আপনাদের মানে জব সিক করতে পারেন, সেটার জন্য স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান গুলা কি কি, সেটা বেসড অন আওয়ার এক্সপেরিয়েন্সেস।
সোফার এখন পর্যন্ত আমার বা সাজ্জাদ ভাইয়ের এখন পর্যন্ত এই যে 10 বছরের যে জার্নিটা ও জব এক্সপিরিয়েন্সে প্রায় কাছাকাছি 10 বছরের, তো ওই এক্সপিরিয়েন্সের অনুযায়ী আমাদের একটা আমরা চেষ্টা করব এখানে আপনাদেরকে আমাদের আইডিয়া গুলো বা অ্যাকশন প্ল্যান গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, যেটা আপনাদের জন্য দ্যাট মাইট হেল্প ইউ। তারপরে হচ্ছে ডেফিনেটলি ভিসা এন্ড ইমিগ্রেশন প্রসেস নিয়ে কথা বলা। তারপরে নেক্সট পয়েন্ট হচ্ছে এটাকে বলে ওয়েলকাম কালচার, ওয়েলকাম স্কুল টুর, যেটাকে বাংলায় বা বাংলায় ইংলিশে বলা যায় ধরেন ওয়েলকাম কালচার ইন্টিগ্রেটিং ইনটু জার্মান সোসাইটি, মানে কি কি জিনিসগুলা করা উচিত আসলে আমাদের সামনে নেক্সট দিনগুলাতে টু ইন্টিগ্রেট yourself or to integrate ourselves in the German society. Last but not least, definitely এখানে লাইফ অ্যাজ এন ইঞ্জিনিয়ার ইন জার্মানি, ইনসাইটস এন্ড এক্সপেরিয়েন্সেস, যেখানে আমি সাজ্জাদ ভাই কথা বলার চেষ্টা করবো যে আমাদের সোফার এখন পর্যন্ত আমাদের কি কি এক্সপেরিয়েন্সেস হয়েছে, কি কি জিনিস আমরা এক্সপ্লোর করছি, আমাদের লেসন্স লার্ন কি কি ছিল, বা কোন কোন জিনিস হয়তো আমরা আপনাদেরকে বলতে পারি হ্যাঁ দ্যাট মাইট হেল্প ইউ, এই জিনিসগুলো কনসিডার করা উচিত, বা এই ওভারঅল একটা লাইক স্টোরি শেয়ারিং। এই হচ্ছে আমাদের টোটাল এজেন্ডা প্ল্যানিং। আমি শুরু করতেছি, আমার আমার পরিচয় থেকে শুরু করি। ইন্ট্রোডাকশন টু মাই জার্নি ইন জার্মানি। আমার নাম হচ্ছে ফয়সাল শাহেদ, আমি 36 ইয়ার্স ওল্ড। যেটা রবিউল ভাই বললো, আমি ওই হ্যামিলনের বাসিয়ালা শহরটাতেই থাকি, হামেলে থাকি, উইচ ইজ ক্লোজ টু হ্যানোভার। হ্যানোভার হচ্ছে যে আপনার লোয়ার সেকশন জার্মানিতে যে লোয়ার সেকশন স্টেট, সেই স্টেটটার একটা শহর। হ্যানোভার থেকে হামেল হচ্ছে লেটস সে আপনার 40 মিনিটস এর মতো বাই ড্রাইভিং। আমি 2011 সালে আমার বিএসসি শেষ করি কুয়েট থেকে, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ। আমরা ছিলাম আপনার আইপি এর ফার্স্ট ব্যাচ। আমরা 2007 সালে আমরা কুয়েটে আমাদের আইপি জার্নি শুরু করি। আমরা প্রথম ব্যাচ ছিলাম 2011-তে আর কি আমাদের ব্যাচেলার শেষ হয়। তারপরে আমি বাংলাদেশে 2 বছর জব করার পরে আমি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, সাজ্জাদ ভাইয়ের মতো টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আমি 2 বছর কাজ করি। এখানে আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করি একটা চাইনিজ কোম্পানিতে। সেখানে 2 বছর জব করার পর দেন আই মুভ টু জার্মানি ইন 2013, এন্ড অফ 2013 আসলে, ফর মাই মাস্টার্স। আমাদের মাস্টার্সটা হচ্ছে ডাবল ডিগ্রি মাস্টার্স, এটাকে ডাবল ডিগ্রি এমএসসি বলা হয়। এটার এই কারণে যে আমাদের 3টা সেমিস্টার ছিল জার্মানিতে এবং একটা সেমিস্টার ছিল ইটালিতে। সো আমাদের এই যে ডুয়েল যে কোলাবোরেশন ইউরোপিয়ান ইউনিভার্সিটি গুলোর মধ্যে, এটাকে বলা হয় ডাবল ডিগ্রি মাস্টার্স। সো আমার সাবজেক্টের নাম ছিল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট। সো আমি 2013 সালে মামার মাস্টার্স এর জার্নি শুরু করি, এন্ড আমি 2015 সালে আমার মাস্টার্স শেষ করি। সো আমার যা ইউনিভার্সিটি ছিল একটা হচ্ছে আপনার লিপিতে, একটা জার্মানিতে একটা ছোট একটা সিটি, এন্ড আপনার ইটালিতে ছিল হচ্ছে ইউনিভার্সিটি অফ ট্রিয়েস্টে, যেখানে আমরা একটা সেমিস্টার আমাদের ছিল। সো মাস্টার্স শেষ করার পরে আই স্টার্টেড মাই ক্যারিয়ার ইন জার্মানি ইন 2015 অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার। আমি ফিনিক্স কন্ট্রাক্টে জয়েন করি। ফিনিক্স কন্ট্রাক্ট একটা হিউজ, বিশাল একটা কোম্পানি, যাদের এখন ওয়ার্ল্ড ওয়াইড অ্যারাউন্ড 25,000 এমপ্লয়িজ আছে, যাদের 50টা কান্ট্রিতে যাদের প্রেজেন্স আছে, এবং যাদের আপনার ম্যানুফ্যাকচারিং লোকেশন ওয়ার্ল্ড ওয়াইড অ্যারাউন্ড 12টা দেশে অ্যাজ ফার এজ আই নো ওদের ম্যানুফ্যাকচারিং লোকেশন আছে। তো সেখানে আমি ফিনিক্স কন্ট্রাক্ট মোবিলিটিতে জয়েন করি 2015 সালে। দ্যাট ওয়াজ দ্য স্টার্ট অফ দ্য ইলেকট্রো মোবিলিটি, আই মিন ইভি যেটা বলি আমরা, ই কার্স। সো ওইখানে আমি ওইটা হচ্ছে বলতে পারেন জার্মানিতে পায়োনিয়ার কোম্পানি, যারা কাজ করে হচ্ছে আপনার ইলেকট্রো কার যেগুলো আছে সেগুলোর চার্জিং সলিউশন নিয়ে কাজ করে। লাইক এই যে আপনি ছবিতে যে দেখছেন যে গাড়িতে যে চার্জ দেওয়া আছে, যে চার্জিং যে কেবলটা, যে চার্জিং যে সলিউশনটা, এটা ওয়ান হ্যান্ড সাইড আমরা ম্যানুফ্যাকচারিং করি, অন দ্য আদার হ্যান্ড সাইড গাড়ির যে ইনলেটটা দিয়ে যে চার্জটা যায়, চার্জটা ফ্লো করে, সেই ইনলেটটাও হচ্ছে আমরা ম্যানুফ্যাকচার করি। সো অটোমোবাইল ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের সাপ্লায়ার। সো ইমোবিলিটিতে আমি 6 বছরের মতো কাজ করি। প্রথম ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হিসেবে আমি 2 বছর কাজ করি, দেন আমি লিন ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ার হিসেবে আরো 4 বছর কাজ করি। টোটাল 6 বছর আমি কাজ করি ইমোবিলিটিতে। দেন আমি যেটা বললাম যে ফিনিক্স কন্ট্রাক্ট অনেক বড়, আমি ইমোবিলিটি সেক্টর থেকে, অটোমোবাইল সেক্টর থেকে আমি ইলেকট্রনিক্স সেক্টরে চলে আসি, যেখানে আমি ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্ট এন্ড অটোমেশন নিয়ে কাজ করছি এখন লাস্ট 2 বছর ধরে প্রজেক্ট ম্যানেজার হিসেবে। সো আমার কাজ হচ্ছে বেসিক্যালি আপনার স্ট্র্যাটেজিক প্রোডাকশন প্ল্যানিং, আমাদের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি আমরা ওয়ার্ল্ডের কোন দেশে কোথায় আমরা সেট আপ করবো, লাইক ইউএসএ তে, আমাদের সাউথ ইস্ট এশিয়াতে,
ইউরোপে আমরা কোন প্রোডাক্ট কোথায় কিভাবে প্রডিউস করবো, দেন আমাদের টেকনোলজিক্যাল নো হাউ গুলা কিভাবে ট্রান্সফার করবো, দেন রিলোকেশন ম্যানেজমেন্ট গুলা, রেজিলিয়েন্স স্ট্র্যাটেজি গুলা। So এটা হচ্ছে যে পার্ট অফ মাই জব, এন্ড আই এম ওয়ার্কিং দেয়ার অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার 2-2.5 বছর ধরে। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, আমার হবি হচ্ছে ফুটবল, ডেফিনেটলি ফুটবল, অ্যান্ড ট্রাভেলিং। এখানে একটা পিকচার যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 2022 সালের ওয়ার্ল্ড কাপ, যেটা আমি কাতারে দেখতে যাই। আর্জেন্টিনা ভার্সেস নেদারল্যান্ডের খেলাটা, কোয়ার্টার ফাইনাল, one of the best matches I have ever seen in my life. So এই পিকচারটা says about my hobby, আসলে both traveling and football. এই হচ্ছে আমার জার্নি অর শর্ট অ্যাবাউট মাই সেলফ। সো আমি এখন সাজ্জাদ ভাইকে রিকোয়েস্ট করবো, সাজ্জাদ ভাই, ক্যান ইউ প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ প্লিজ? আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগতেছে। আর আমরা আসলে এখানে আপনাকে চেষ্টা করছি যতটুকু সম্ভব আপনাদেরকে সাপোর্ট বা ইনফরমেশন দেওয়ার জন্য। তারপরেও যদি কোনো কিছু থাকে, যদি আমাদেরও কোনো কিছু মিসিং থাকে, সব ইনফরমেশন অত খুব অল্প সময় আসলে দেওয়াটাও খুব একটু টাফ। বাট যে কোনো প্রশ্ন আপনারা যে কোনো সময় আমাদের সাথে পরেও আপনারা আমাদের সাথে অ্যাড করতে হইতে পারেন বা জিজ্ঞেস করতে পারেন ফর শিওর। আমরা বড় ভাই ছোট ভাই হিসেবে যেটাই বলেন না কেন আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবো ফর শিওর। আচ্ছা, আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি কে এম সাজ্জাদ। অবশ্যই বাংলাদেশে জন্মগ্রহণ করি। আমার বয়স আসলে 36 বছর। আমি নর্থ বা হামবুর্গে থাকি। এটা আমাদের পোর্ট সিটি, অলরেডি রবিউল ভাই আমাকে বলে গেল, জার্মানিতে। তারপরে আমি আপনার 2011 সালে আমি আমার বিএসসি করি। এটা বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে। আমার সাবজেক্ট ছিল নিটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি। সো ওইটা থেকে চাকরি করার পর আমি 2 বছর বাংলাদেশে একটা বাইং হাউসে কাজ করি মার্চেন্ডাইজার হিসেবে। তারপরে 2013 সালে আসলে মুভ করা হয় জার্মানিতে। আমি আমার মাস্টার্স করি, মানে এমএসসি করি ম্যানেজমেন্ট অফ টেক্সটাইল ট্রেড অ্যান্ড টেকনোলজি। এটা জার্মানির একটা ইউনিভার্সিটিতে। এটা 2013 থেকে 15 পর্যন্ত 2 বছরের একটা কোর্স ছিল। জানি এটা খুব মজার ছিল, অনেক অনেক কিছু মিলেমিশে আর কি, বাট ভেরি নাইস, ভেরি নাইস। আমরা একটা জিনিস এখানে অ্যাড করতে চাই যে আমাদের আসলে একটু পড়াশোনার সিস্টেম, যেটা আমরা আমাদের ইউনিভার্সিটি থেকে আমরা করে আসছি, এবং ডেফিনেটলি জার্মানির পড়াশোনার স্ট্যান্ডার্ড মাচ বেটার, এটা বলতে হবে। ওদের সিস্টেমটাও আলাদা। তবে আমি আশা করি সবাই এনজয় করবে যদি পড়াশোনার সেক্টরে আসে। ইটস অ্যামেজিং। আচ্ছা, আমি মূলত আমার জার্মানিতে টেক্সটাইলের ক্যারিয়ার শুরু হয় আডিডাস থেকে, যেখানে 2015 সালে আমি জয়েন করি। সো বলা যায় আসলে প্রথম দিকে ইচ্ছাও ছিল না জার্মানিতে থাকার, যেটা আসলে সত্য কথা। কিন্তু 2015 সালে যখন আইটিতে জয়েন করার পরে তখন আসলে পুরা সিনারিওটা চেঞ্জ হয়ে যায়। যাই হোক, এটা অনেক লম্বা হিস্ট্রি, এখন আর না বলি। বাট অ্যামেজিং একটা কোম্পানি, অনেক বড়। আডিডাসের নাম ডেফিনেটলি আপনারা সবাই শুনছেন। আমাদের হয়তো কোম্পানির পাশে ছিল একটা ফুটবল স্টেডিয়াম, যেখানে আমরা মাঝে মাঝে খেলতে যেতাম। সো যার কারণে আসলে জার্মানি সামহাও আমাকে তখনই মোটিভেট করা শুরু করছে যাতে আমি জার্মানিতে থাকি। এরপরে এখান থেকে চেঞ্জ করে অ্যানস্টিংস ফ্যামিলি। এটা একটু জার্মান কোম্পানি টোটালটাই। দেখা গেছে আমাদের টোটাল কলিগদের মধ্যে একাই আমি ছিলাম যেটা বিদেশি। একটু টাফ হইলেও, বাট এটা খুব একটা অ্যামেজিং একটা টাইম ছিল। তারপরে মুভ করি আমার ফার্স্ট পি, এখানেও টোটাল 5 বছরের একটা এক্সপিরিয়েন্স ছিল। আর এখন আমি কাজ করতেছি বাইং অ্যান্ড টেকনিক্যাল ম্যানেজার হিসেবে আমাদের স্মিথ গ্রুপে। এখানে আমার মূল মূল কাজটা হলো, আমরা আসলে আমাদের নিজস্ব স্টোর আছে বলা যায়, প্লাস আমাদের বেশ কিছু কাস্টমারও আছে। সো আমরা আমাদের টেক্সটাইল প্রোডাক্ট, মানে আমরা অ্যাপারেল যেটা বলি, সেটা চায়না, মায়ানমার, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, টার্কি, পোল্যান্ড, এসব জায়গা থেকে আমরা কিনে পরে হয় আমাদের স্টোরে এটা চলে যায়, অথবা আপনার কাস্টমারদের কাছে দিয়ে দিই। তো আমার মূলত কাজ যত বাইং ডিপার্টমেন্ট, অর্থাৎ আমাদের পারচেজিং এর যত কাজ আছে সেটা, এবং কিছু টেকনিক্যাল আমাদের প্রোডাকশন প্ল্যানিং এর ব্যাপার আছে, সবকিছু মিলে আর কি একটা ছোট টিম আর হ্যান্ডেল করতে হয় আর কি। আলহামদুলিল্লাহ ভালো। কোম্পানির যদি আপনি এনভায়রনমেন্ট বলেন, মাচ বেটার। সো I'm happy with that. That's true. আচ্ছা, এরপরে আমি আসলে একটা ক্রিকেট ফ্যান। যদি বলেন, আমি ছোটবেলা থেকেই এই ক্রিকেটের জন্য আম্মুর হাতে অনেক বকা খাইতাম।
বাট নেভারদালেস আসলে ক্রিকেট এখনো খেলি, যদিও বয়স অনেক হইলেও কিছু করার নাই, আসলে ক্রিকেট খেলতে ভালো লাগে। এটা হলো সবচেয়ে বড় কথা, পারি না পারি এটা কোনো কথা নাই। সো এটা দেখতেছেন যে ছবিটা, এটা হলো 2016 সালের দিকে, 15 সাল অ্যাপ্রক্সিমেটলি এটা, বা 16 সালে হবে। এটা আমাদের ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি আমি মাস্টার্স করছি জার্মানিতে, নিদারল্যান্ড ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। ওইখানে ওরা একটা আয়োজন করতেছিল, আমাদের স্টেটের অনেকগুলো ইউনিভার্সিটি মিলে ক্রিকেট টুর্নামেন্ট। সো সেই ক্রিকেট টুর্নামেন্টে আমরা, আমাদের ইউনিভার্সিটি অবশ্যই জয়ী হয়, আর আমি ছিলাম হাইয়েস্ট রান টেকার আর কি, সবচেয়ে বেশি রান করছি দেখে আর কি এই একটা ছোট্ট মেডেল বা উপহার পাইছি আর কি। যাই হোক, জার্মানিতে আসলে ক্রিকেট খেলা হয়, যেটাই বলতে চাচ্ছিলাম, যে জার্মানি শুধু যে ফুটবল খেলা হয় তা না, এখানে আমরা ক্রিকেটও খেলি, আমরা খুব মজা করি। আর জার্মানরাও সাপোর্ট দেয় ডেফিনেটলি। ওরা আসলে ক্রিকেটের প্রতি এতটা বেশি ফ্যাসিনেটেড না, হয়তো 0.01%ও পাবো না, বাট দে আর সাপোর্টিভ ফর শিওর। লেটস জাম্প ইনটু দ্য টপিকস, যেটার কারণে আমরা আজকে আসলে এখানে। Let's discuss about the German engineering landscape. Let's take a look how the German market is doing. অথবা আমরা আসলে জার্মানির মার্কেট সম্পর্কে, জার্মানির টেকনোলজি সম্পর্কে আমি প্রিটি শিওর আপনারা সবাই জানেন, বাট আমরা ওভারঅল একটু চেষ্টা করব কিছু ফ্যাক্টস এন্ড ফিগার্স দিয়ে এই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলার জন্য। জার্মানির ইঞ্জিনিয়ারিং ল্যান্ডস্কেপ নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তাহলে আমাদের যেই ব্যাপারগুলো ডেফিনেটলি আমাদের মাথায় আসবে, সেই জিনিসগুলা আমরা চেষ্টা করবো আর কি জিনিসগুলা আগে এখানে তুলে ধরার জন্য। বাট যেমন আমরা যদি কথা বলি ওয়াচ ইন্ডাস্ট্রি নিয়ে, সুইচ মেড ওয়াচ, আমরা ওয়াচের কথা বললে আমাদের সুইজারল্যান্ডের কথা মনে আসে। আমরা যদি ফ্যাশন ইন্ডাস্ট্রির কথা বলি, তাহলে আমাদের ইটালির কথা মনে আসে, আমাদের ফ্রেঞ্চ কুইজিনের কথা মনে আসে, আমাদের নেচার ল্যান্ডস্কেপ এগুলোর কথা বললে আমাদের সুইজারল্যান্ডের কথা মনে আসে। ঠিক ওই রকমই আমরা যখন কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলি, আমরা যখন প্রাউড হয়ে যদি কোনো কিছু নিয়ে আমরা কথা বলতে চাই, যারা আমরা এখানে জার্মানিতে থাকি বা বিং দ্য জার্মান, যারা ওরা যেটা নিয়ে খুব বেশি প্রাউড, সেটা হচ্ছে ডেফিনেটলি মেড ইন জার্মানি, আর গ্লোবাল ব্র্যান্ড। সো এই জিনিসটা শুধু জার্মানি না, ওয়ার্ল্ড ওয়াইড সবার কাছেই খুব বেশি নোন একটা টপিক, খুবই রিনাউন্ড জার্মানি তাদের প্রিসিশন ইঞ্জিনিয়ারিং এর জন্য। প্রিসিশন ইঞ্জিনিয়ারিং কেন বললাম, সেটা হচ্ছে যে জার্মানি, এই যে আমরা এখানে যে ব্র্যান্ড গুলা দেখতেছি, আমরা কে জানি না নামগুলা, মার্সিডিজ বেঞ্চ বলেন, বিএমডাব্লিউ, আউডি, বর্শ, সিমেন্স, হুগো বস, এডিডাস, এসএপি, এরকম লিখতে গেলে আসলে অনেক নামই চলে আসতে থাকবে। বায়ার, ফার্মাসিউটিক্যালস কোম্পানি গুলা থেকে শুরু করে, মেশিনারিজ ইন্ডাস্ট্রি গুলা থেকে শুরু করে, ফার্নিচার ইন্ডাস্ট্রি থেকে শুরু করে। সো there is a lot of brands যেগুলা ওয়ার্ল্ড ওয়াইড খুব বেশি রিনাউন্ড, এন্ড এটা জাস্ট বিকজ তাদের প্রিসিশন ইঞ্জিনিয়ারিং এর কারণে। বাট কেন? এটার কারণটা হচ্ছে যে তাদের জার্মানি, আমার মনে হয় তাদের দুইটা কারণে। একটা হচ্ছে যে তাদের এক্সেপশনাল ক্রাফটম্যানশিপের কারণে তারা এত বেশি রিনাউন্ড, এন্ড সেকেন্ডলি হচ্ছে তাদের আনকম্প্রোমাইজিং কোয়ালিটি কন্ট্রোল। এই দুইটা জায়গায় দে হ্যাভ দে ডোন্ট হ্যাভ এনি টলারেন্সেস। সো এই দুইটা জিনিস থাকার কারণে, একটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল এন্ড আরেকটা হচ্ছে যে আপনার ক্রাফটম্যানশিপ, এই দুইটা থাকার কারণে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার লেস ডিফেক্ট হয়, ম্যানুফ্যাকচারিং এর লেস ডিফেক্ট হয়। আর কি হয়, এই জিনিসগুলোর কারণে আপনার যেটা হয় যে লাস্টিং পারফরমেন্স হয়, তারপর হাই ডিউরেবিলিটি হয়। সো এই প্রোডাক্টগুলো, আপনি যখন একটা প্রোডাক্ট কিনবেন, আপনি তো এই জিনিসগুলোই চাবেন যে পারফরমেন্স হইতে হবে, লাস্টিং পারফরমেন্স হইতে হবে, হাই ডিউরেবিলিটি হইতে হবে, আমার ডিফেক্ট কম হইতে হবে। সো এই পার্টিকুলার জায়গাগুলো নিয়ে জার্মানি দে ডোন্ট ইভেন মেক এনি টলারেন্সেস। সো এই যে কোম্পানিগুলো দেখতেছেন, এই কোম্পানিগুলো মোর অর লেস, আমার মতে, আমি এগুলো কোনো জায়গায় ডেটা পাইনি, বাট আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে 85 to 90% হচ্ছে কমপ্লিটলি ইঞ্জিনিয়ারিং ফোকাসড। আমরা বাংলাদেশে যখন জব করি, আমরা কিন্তু দেখি যে আমার ইঞ্জিনিয়ারিং সেক্টরে আমাদের ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েটসরা থাকে, আমাদের যারা মার্কেটিং অ্যান্ড সেলস সেক্টরে থাকে তারা মার্কেটিং গ্রাজুয়েটরা থাকে, সেলস এর গ্রাজুয়েটরা থাকে। বাট জার্মানিতে ইভেন মার্কেটিং বলেন, সেলস বলেন, R&D তে বলেন, ইকুয়ালি আপনার ইঞ্জিনিয়ারদের প্রেজেন্সটা থাকে। কারণ ইঞ্জিনিয়ার ছাড়া দে ক্যানট ডু দ্য মার্কেটিং অফ সাচ কমপ্লেক্স প্রোডাক্টস। সেলস এর ইঞ্জিনিয়ারিং এর লোক ছাড়া দে ক্যানট, ডেফিনেটলি দে ডু দেয়ার MBS এন্ড অল, বাট তাদের ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডটা কিন্তু থাকে মোর অর লেস। আমি যতটুকু জানি, এটা জাস্ট আমার নিজের ওপিনিয়ন। সো এই জিনিসগুলা আপনি, এটার কারণে আর কি ওদের এই প্রোডাক্ট গুলার ওয়ার্ল্ড ওয়াইড ওরা খুব বেশি রিনাউন্ড, এন্ড
যেটাই বললাম আমার কথাটা আসলে ইন এ নাটশেল হচ্ছে যে মানে যে ব্যাপারটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনার কমপ্লিটলি ইঞ্জিনিয়ারিং ফোকাসড প্রোডাক্টস অ্যান্ড হাই কমপ্লেক্স প্রোডাক্টস, এগুলো লেস কমপ্লেক্স প্রোডাক্টস না, হাই কমপ্লেক্স প্রোডাক্টস। হার্ভার্ড ইউনিভার্সিটি একবার একটা সার্ভে করছে 2021 সালে। সার্ভে ওই ওই আপনারা পরে কখনো গুগল করলে দেখবেন, এটাকে বলা হয় ইসিআই কমপ্লেক্স ইন্ডেক্স। ইসিআই ইন্ডেক্স মানে হচ্ছে ইকোনমিক কমপ্লেক্সিটি ইন্ডেক্স। প্রত্যেকটা দেশের একটা ইকোনমিক কমপ্লেক্সিটি ইন্ডেক্স থাকে। যেই দেশ যত বেশি হাই কমপ্লেক্স প্রোডাক্ট বানাতে পারে তাদের হচ্ছে ইকোনমিক কমপ্লেক্সিটি ইন্ডেক্সটা তত বেশি। এটা হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত। ধরেন 5 যাদের, বা না 0 থেকে আমার মনে হয় আমি যতটুকু 4 পর্যন্ত হয়ে গেছে। সো যারা যত বেশি হাই কমপ্লেক্স প্রোডাক্ট বানায় তাদের ইসিআই ইন্ডেক্সটা তত বেশি। জার্মানি হচ্ছে ওইটাতে র্যাঙ্ক করে হচ্ছে ওয়ার্ল্ডে 5 নাম্বার ইভেন। সো এটা দিয়ে বোঝা যায় যে হাউ ইনোভেটিভ দে আর। এই হাই কমপ্লেক্স প্রোডাক্ট পোর্টফোলিওটা ওয়ার্ল্ড ওয়াইড সেল করার জন্য, ওয়ার্ল্ড ওয়াইড এক্সপোর্ট করার জন্য what they have a huge or very strong base of engineers. Without engineers they cannot survive, they cannot innovate the product. So the base and the principle is having quality engineers and strong engineers, যেটার কারণেই হচ্ছে এই ব্র্যান্ড, আপনারা যে ব্র্যান্ডগুলো দেখতেছেন এটা এতটা ফেমাস। আর আরেকটা জিনিস একটু শর্ট করে যদি বলি, যে এখন আপনারা যারা এখানে ইঞ্জিনিয়ার আছেন, তো ডেফিনেটলি কোয়েশ্চেন আসবে যে এই যে জার্মানির যে গ্লোবাল লিডার এই যে ডাইভার্স ইঞ্জিনিয়ারিং সেক্টরে, ওরা এখন কি নিয়ে কাজ করতেছে? আপনি যদি এখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কথা, আপনি যদি এখন লেটস সে অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং এর কথা বলেন, যারা অটোমোটিভ সেক্টরটা নিয়ে কাজ করতেছে, যাদের জার্মানির বিগেস্ট শেয়ার এক্সপোর্টের আমরা একটু পরেই দেখবো, এটা হচ্ছে অটোমোটিভ ইন্ডাস্ট্রি। ওরা এখন কি নিয়ে কাজ করতেছে? ওরা কাজ করতেছে হচ্ছে আপনার ইভি নিয়ে, ইলেকট্রিক্যাল ভেহিকেল নিয়ে ওরা কাজ করতেছে। একটা হিউজ ট্রানজিশন হচ্ছে, কিন্তু ওরা স্টিল আপনার ইঞ্জিন ডিজাইন নিয়ে কাজ করতেছে, ওরা আপনার কাজ করতেছে অটোনোমাস ড্রাইভিং নিয়ে। সো এখন ট্রেন্ডটা কিন্তু শিফট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বাট স্টিল এভরিথিং আপনার একটা জায়গা থেকে যে আরেকটা জায়গায় যে শিফট করতেছে, এটার জন্য কিন্তু আপনার দরকার ভেরি স্ট্রং অ্যান্ড হাই কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার্স। আপনি যদি এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং এর দিকে যদি দেখেন, ওরা কাজ করছে হচ্ছে আপনার এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং, জার্মানি ইটসেলফ এয়ারক্রাফট ম্যানুফ্যাকচার করতেছে। এন্ড দেন এখন নতুন ট্রেন্ড হচ্ছে ওরা লাইট ওয়েট এয়ারক্রাফট কম্পোনেন্টস নিয়ে কাজ করতেছে। সো এটার জন্য ইনোভেশন নিয়ে কাজ করতেছে, 3D প্রিন্টিং নিয়ে কাজ করতেছে, অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং নিয়ে কাজ করতেছে। আপনি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের দিকে দেখেন, এখন কিন্তু একটা হিউজ শিফট হচ্ছে রিনিউয়েবল ইঞ্জিনিয়ারিং এর দিকে। এটা আমরা একটু পরের স্লাইডে একটু দেখবো আমরা। রিনিউয়েবল ইঞ্জিনিয়ারিং এর কারণে এখন হচ্ছে আপনার সোলার, উইন্ড টারবাইনস এগুলো নিয়ে প্রচুর কাজ হচ্ছে। আপনার অ্যাডভান্সড কমিউনিকেশন নিয়ে কাজ হচ্ছে, আপনার পাওয়ার ইলেকট্রনিক্স নিয়ে কাজ হচ্ছে। তো অ্যাডভান্স কমিউনিকেশন মানে হচ্ছে আইওটি নিয়ে তারা কাজ করতেছে, 5G নিয়ে তারা কাজ করতেছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কথা যদি বলেন, ওরা প্রিসিশন ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করতেছে, ওরা রোবোটিক্স নিয়ে কাজ করতেছে, মেকাট্রনিক্স নিয়ে কাজ করতেছে। সো এই যে আমি যে টার্মগুলো যেগুলোর কথা বললাম, এগুলো প্রত্যেকটা নিয়ে, বা ইন্ডাস্ট্রি 4.0 নিয়ে কাজ হচ্ছে প্রচুর। এই জিনিসগুলো হচ্ছে জার্মানিতে এখন প্রেজেন্ট। সো এই জিনিসটাই হচ্ছে আমি যখন বাংলাদেশে ছিলাম আমাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করতো, যে আমি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং পড়ছি, আমি ওই দেশেই যাব যারা দে আর লিডিং দ্য ইন্ডাস্ট্রিজ, দে আর লিডিং দ্য ইঞ্জিনিয়ারিং সেক্টরস। তো এগুলো হচ্ছে ওরা মানে মাইলস এন্ড মাইলস এহেড এই অ্যাডভান্সমেন্টস গুলা। তো এই জিনিসগুলোর জন্যই আসলে আমি আই থিঙ্ক আমি আবার হেডলাইনে চলে যাচ্ছি, জার্মানি হেভেন ফর দ্য ইঞ্জিনিয়ার্স। Yes, it is, but এখানে definitely এটা শুধু ইঞ্জিনিয়ার্স, ইফ ইউ হ্যাভ আ স্ট্র্যাটেজিক প্ল্যান দেন ইট ইজ, আদারওয়াইজ নো। এটা খুব হার্ড অলসো এখানে থাকে, এটা অত সহজ। যাই হোক, ওই টপিক গুলোতে আমরা আসবো। আমরা যদি একটু এক্সপোর্ট ভ্যালুস এন্ড ডিস্ট্রিবিউশন অফ এক্সপোর্টস, যেটার কথা তখন ধরে বললাম, এই যে তারা যে এত প্রোডাক্ট বানাচ্ছে, যে তাদের এত বিশাল প্রোডাক্ট পোর্টফোলিও, যে তাদের এত বড় প্ল্যাটফর্ম, which means that you can see it world's third largest exporter of goods in 2022, exceeding 1.5 trillion euro. জার্মানি হচ্ছে তাদের এক্সপোর্ট গুডস। বাম পাশে যে এক্সপোর্ট ভ্যালুটা দেখতেছেন, এটা দিয়ে জাস্ট আমি বোঝানোর জন্য কোন মার্কেটের কি অবস্থা। অটোমোটিভ ইন্ডাস্ট্রি অ্যারাউন্ড 200 বিলিয়ন ইউরোর তাদের এক্সপোর্ট নাম্বারস। তারপর মেশিনারিজ অ্যারাউন্ড 150 মিলিয়ন, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস অ্যারাউন্ড 120 মিলিয়ন, কেমিক্যাল products around 100 million, textile engineering 50 million, and others 180 million. So এখানে দেখতেই পাওয়া যাচ্ছে যে ওদের এক্সপোর্টের হিউজ পোর্শন বা শেয়ারটা আসলে অটোমোটিভ ইন্ডাস্ট্রি। এন্ড এই অটোমোটিভ ইন্ডাস্ট্রি 30% মানে শুধু যে আমি গাড়ির কোম্পানিগুলো সেটা না, বিএমডব্লিউ, অডি, মার্সিডিজ,
ওপেন, শুধু এটা না, এদের যে সাপ্লায়ার, এদের যে বিশাল সাপ্লায়ার আছে, এগুলা কিন্তু সবই অটোমোবাইল ইন্ডাস্ট্রির আন্ডারে পড়ে। টিয়ার 1 সাপ্লায়ার, টিয়ার 2 সাপ্লায়ার, এই যে সাপ্লায়ার নেটওয়ার্কটা, এন্ড শুধু এটার জন্য না, এই নেটওয়ার্কের প্রেজেন্সটা, সাপ্লায়ার প্রেজেন্সটা জার্মানির অটোমোবাইল ইন্ডাস্ট্রি, আমরা তো লাস্ট প্রোডাক্টটা চিনি গাড়িটা, বাট এটার ভিতরে যত হাজার এন্ড হাজার কম্পোনেন্টস আছে, এটা সাপ্লায়ার নেটওয়ার্কটা শুধু জার্মানিতে না, এটা ওয়ার্ল্ড ওয়াইড, এটা চায়না, ইস্ট ইউরোপ, এশিয়া, ইউএসএ, এভরিওয়্যার এটা সাপ্লায়ার নেটওয়ার্কটা। সো ইটস প্রিটি হিউজ। সো এটা হচ্ছে যে ওভারঅল একটা ল্যান্ডস্কেপ বা ইঞ্জিনিয়ারিং ল্যান্ডস্কেপ, জাস্ট টু শো ইউ যে টকিং উইথ দ্য নাম্বারস ওয়্যার জার্মানি ইজ স্ট্যান্ডিং রাইট এট দ্য মোমেন্ট। আমরা যদি নেক্সট স্লাইডে যাই, লেটস টক অ্যাবাউট সাম কি স্ট্যাটিস্টিক্স। আমরা এতক্ষণ কথা বললাম যে ওয়্যার জার্মানি ইজ স্ট্যান্ডিং, জার্মানির কারেন্ট অবস্থাটা কি বা তারা কোন জায়গাটায় সবচেয়ে বেশি স্ট্রং। এখন যদি আমরা কথা বলি যে হ্যাঁ, কথা আসবে, ঠিক আছে, জার্মানিতে তাদের বিশাল প্রোডাক্ট পোর্টফোলিও তারা প্রডিউস করে, বাট লেটস টেক এ লুক অ্যাবাউট দ্য স্টেটাস অফ আস, অফ দ্য ইঞ্জিনিয়ার্স। তাদের কি অবস্থা, বা জার্মানিতে তাদের ডিমান্ডটা কতটুকু বা কি অবস্থা। ইফ উই টক অ্যাবাউট, if we take a look at the numbers, so আপনি দেখতে পাচ্ছেন এখানে 2024 সালে প্রায় 150,000 ইঞ্জিনিয়ারিং জব ভ্যাকেন্সিস। আমি এতক্ষণ যে এই যে প্রোডাক্ট পোর্টফোলিওটার কথা বললাম, যে বিশাল সাপ্লায়ার বেজের কথা বললাম, যে সেলস এর কথা বললাম, R&D জবের কথা বললাম, আপনার নেটওয়ার্কিং এর কথা বললাম, মার্কেটিং, এগুলোর জন্য যেহেতু ওরা প্রচুর ইঞ্জিনিয়ারিং ডিপেন্ডেন্ট ডিপার্টমেন্টস এরা, বা প্রোডাক্ট গুলা, হাই কমপ্লেক্স প্রোডাক্ট গুলা, এটার জন্য স্টিল জার্মানিতে আপনার এনাফ জব, মানে ইঞ্জিনিয়ার এখনো নাই। দেয়ার ইজ এ হিউজ শর্টেজ, যেটা হয়তো বা আপনারা এর আগের ওয়েবিনার গুলোতেও শুনছেন। তো এটা হচ্ছে অ্যারাউন্ড 150,000 ইঞ্জিনিয়ারিং জব ভ্যাকেন্সিস, 400,000 শর্টেজ অফ স্কিল্ড ওয়ার্কার্স অ্যানুয়ালি জার্মানিতে ধরা হয় আপনার। প্রায় এটা হচ্ছে আপনার স্কিল্ড ওয়ার্কার জাস্ট করা হয়। এই 400,000 স্কিল্ড ওয়ার্কারের মধ্যে 320,000 শর্টেজ অফ স্টেম স্পেশালিস্ট। স্টেম মিনস আপনার S ফর সায়েন্টিস্ট, T for technology, E for engineering, and M for mathematicians. So এই শর্টেজ গুলা, তার মানে দেখা যাচ্ছে সায়েন্টিস্ট, টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং বা ম্যাথমেটিশিয়ানস যারা আছে, তাদের একটা হিউজ শর্টেজ। 400,000 এর মধ্যে 320,000 শর্টেজ শুধুমাত্র স্টেম স্পেশালিস্ট গুলাই। লাস্ট বাট নট লিস্ট, এখানে আপনি দেখতে পারতেছেন লাস্ট 2022 সালে একটা সার্ভে করা হয়। 2022 সালে, তার মানে এখানে দেখা যাচ্ছে 2022 এবং 2012 এর মধ্যে 190% ইনক্রিজ অফ ফরেন স্টেম স্পেশালিস্ট। দ্যাট ইজ গত 10 বছরে, বা আমি 10 বছর না, আমি বলবো যে এই যে 10 বছরের এখানে কম্পারিজনটা করা হয়েছে, এই 10 বছরে প্রায় 190% আপনার ফরেন স্টেম স্পেশালিস্টরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে, যারা স্কিল্ড, তারা জার্মানিতে তারা আসছে। আপনার আমার মধ্যে ইঞ্জিনিয়াররা, বা আপনার ম্যাথমেটিশিয়ানসরা, বা আপনার টেকনোলজিতে যারা পড়াশোনা করছে, সায়েন্স নিয়ে যারা কাজ করছে, তারা জার্মানিতে আসছে। সো এই নাম্বারস গুলো দিয়ে আসলে বোঝা যায় যে জার্মানির যে মার্কেটটা যত অনেক বড়, এন্ড এই মার্কেটটার জন্য জার্মানির যেই আপনার স্কিল্ড এমপ্লয়িজ, স্কিল্ড যে লেবারটা দরকার, বা স্কিল্ড যে ব্রেইনস গুলা দরকার, এটা জার্মানিতে শর্টেজ আছে, স্টিল নট এনাফ। তাদের আরো বেশি লোক দরকার, তাদের যে ফোরকাস্ট, তাদের যে ইকোনমি, সেটাকে ফার্দার রান করানোর জন্য তাদের প্রচুর স্কিল্ড লোক দরকার। আমি And আমি যদি কিছু মনে করেন, আমি একটু কিছু অ্যাড করি ফাসল ভাই। শিওর ভাই, sure. আচ্ছা, মাঝখান এটা হলো যে, যদি আমার মনে হয় ফাসল ভাই আমার সাথে একমত হবেন, যখন আমরা 2013 সালে আসছি, তখনকার জার্মানির যে সিনারিও জব মার্কেটে আর এখনকার সিনারিওর মধ্যে অনেক পার্থক্যটা আমাদের, বিশেষ করে আমাদের ফরেনারদের জন্য ডেফিনেটলি। আগে ধরেন একটা জায়গায় ইন্টারভিউ দিলে আমাদের অনেক স্ট্রাগল করতে হতো, এবং দেখা যেত, আমি আমার কথাই বলি পার্সোনালি, যে অনেক জায়গায় অ্যাপ্লাই করলে সেখান থেকে আমরা ফিডব্যাক পাইতাম না, অথবা অত ফরেনাররা ছিল না আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, সবচেয়ে বেশি ছিল আমাদের ইউরোপের ভিতরেই। তো দেখা যায় ওরা আগ্রহ প্রকাশ করতো না, বাট এত শর্টেজ যেটা ওদের এখন, এই কি বলবো, আপনার শর্টেজ অফ স্কিল ওয়ার্কার্স, বিশেষ করে আপনার আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে যদি আমরা বলি, তো ওরা না ওটা মেক আপ করতে পারতেছে না। আর ওদের ইউনিভার্সিটিতেও অত স্টুডেন্ট নাই যেটা ওরা দিয়ে ওটা মেক আপ করতে পারবে, কারণ প্রতি বছর ফয়সাল ভাই এখানে বললো যে 150,000, যদি বলি মানে 1.5 লাখ ভ্যাকেন্সি আছে, কিন্তু আমি যদি আমাদের হিসাব অনুযায়ী দেখি, এখনকার স্ট্যাটাস প্রতি বছর অ্যারাউন্ড
40,000 স্টুডেন্ট সে বিভিন্ন ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে তারা পাশ করে। কারণ দ্যাট মিনস আপনারা দেখতেই পারতেছেন ওইটা মেক আপ করার পরে এখন অনেক থাকে, যার কারণে ওরা এখন বাধ্য হইতেছে কাইন্ড অফ, যদি আমি বলি, যে ফরেনারদেরকে নেওয়ার জন্য। এবং এখানের ভিতরে দেখা যায় কিছু দেশ আছে অনেক আগায়া আগে এগিয়ে আছে, সেটা হলো আমি যদি ইন্ডিয়ার কথা বলি, ডেফিনেটলি ওরা আমাদের থেকে অনেক ইঞ্জিনিয়ারিং সেক্টরে দেখা যায় প্রচন্ড মুভ করছে। আমি রিসেন্টলি আমি একটা বলি, এটা এটা ইম্পর্টেন্ট। গত সিজনে আপনার উইন্টার সেমিস্টারে যদি আমি বলি স্টুডেন্টদের কথা, 49,000 ইন্ডিয়ান স্টুডেন্ট একটা সেমিস্টারে জার্মানিতে আসছে। এবং বাংলাদেশ ওরা হলো ফার্স্ট পজিশনে, সেকেন্ড হলো চায়না, তারপরে আরো বিভিন্ন দেশ আসছে, 7 নম্বর 8 নম্বরে ছিল পাকিস্তান। আমরা নাই, মানে আমাদের বাংলাদেশের অবস্থা আমরা অনেক পিছনে। তো দেখে আমার কাছে একটু মনে হলো যে আমি জানি আমাদের বাংলাদেশে অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট আছে এবং স্কিল্ড, যে ভাইয়ারা বা আপুরা যারা আছেন তারা অনেক স্কিল্ড, এবং তারা হয়তো সুযোগের কোনো অভাবে মুভ করতে পারতেছে না, বাট ইট কুড বি অ্যান অপশন। তারপরে আপনার আমরা এখানে প্রথমে যেটা বললাম, আমরা কিছু নাম্বার নিয়ে কথা বললাম জাস্ট টু শো ইউ দ্য স্টেটাস, কি অবস্থা জার্মানিতে আসলে দে হ্যাভ দ্য হিউজ শর্টেজ। এটা হচ্ছে ইন আ নাটশেল যেটাই যে মেসেজটা আমরা আপনাদেরকে দিতে চেষ্টা করলাম, এবং যে গ্রিন নাম্বারটা 190%, জাস্ট টু শো ইউ যে এখানে কি পরিমাণ ফরেন স্পেশালিস্ট আসতেছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, ইন্ডিয়া, চায়না, ইস্ট ইউরোপ, সাউথ আমেরিকা। তো ওয়াই নট, তাহলে আমরা কেন না আর কি। সো এইটা হচ্ছে জাস্ট এই মেসেজটা দেওয়ার জন্য। আর লাস্টে এখানে হচ্ছে আরেকটা জিনিস জাস্ট টু কম্পেয়ার, এই এক্সাক্ট এটা ডেটাটা এক্সাক্ট নাও হতে পারে এটা আপনি, বাট এটা হচ্ছে জাস্ট একটা অ্যাজাম্পশন। জার্মানিতে অ্যাভারেজ ইঞ্জিনিয়ার স্যালারি আপনার জার্মানি, ইউকে, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ড, পোল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, এখানে জাস্ট আমরা একটা চেষ্টা করছি একটা কম্পারেটিভ একটা এটা এক একটা সোর্সে এক একটা ডেটা পাওয়া যায়, বাট এটা হচ্ছে যে মোরলেস আমার কাছে মনে হচ্ছে স্টেবল, যে জার্মানি 65,000 average engineer salary. It can be like for the beginner maybe 45,000 or 50,000, আবার যারা এক্সপেরিয়েন্স তাদের 100,000। সো এটা হচ্ছে যে জাস্ট একটা অ্যাভারেজ, একটা ইঞ্জিনিয়ার 65,000 স্যালারি। বা আপনি যদি এটাকে কম্পেয়ার করেন ডেনমার্কের বেশি, এটা থেকে ডেনমার্কে আবার এক্সপেন্সেস অনেক বেশি, লিভিং কস্ট অনেক বেশি। আবার ইউকেতে এর চেয়ে কম, ইউকেতে অ্যারাউন্ড 50,000 57,000 ইউরো, ফ্রান্সে অ্যারাউন্ড 60,000, স্পেনে 55,000, নেদারল্যান্ডসেও 60,000, পোল্যান্ডে 36,000। সো মোর অর লেস জাস্ট টু গিভ ইউ অ্যান ওভারভিউ যে ইঞ্জিনিয়ারদের স্যালারি এরকম, এটা ইয়ারলি স্যালারি টু বি প্রিসাইজ। এখানে একটা ইন্টারেস্টিং স্ট্যাটিস্টিক্স, এটা হচ্ছে যে আপনি এস্টিমেটেড আনএমপ্লয়মেন্ট রেট ফর দ্য ইঞ্জিনিয়ার্স জার্মানিতে আপনার কম্পেয়ার যদি করেন অন্যান্য ইউরোপিয়ান দেশের সাথে, ফ্রান্স, ইউকে বা নেদারল্যান্ড, তাদের মধ্যে আপনি দেখবেন জার্মানিতে 2.3% আপনার আনএমপ্লয়েড ইঞ্জিনিয়াররা। আমি ওভারঅল ওয়ার্কফোর্স এর কথা বলতেছি না, আমি শুধুমাত্র ইঞ্জিনিয়ারদের কথা বলতেছি, জাস্ট অনলি উইচ ইজ ভেরি মিনিমাল, মাত্র 2.3% হচ্ছে তারা আনএমপ্লয়েড। ফ্রান্সে যেটা ইভেন ওয়ে মোর 4.5%, ইউকে তো আপনি দেখতে পাচ্ছেন এখানে 4%, নেদারল্যান্ডসে জার্মানির মতো স্টেবল 2.3% এর মতো তাদের আনএমপ্লয়মেন্ট রেট। আমি এখানে একটা একটা সেন্টেন্স যুক্ত করি। জার্মানিতে হলো প্রতি 50 জন ইঞ্জিনিয়ারদের মধ্যে যারা একজন ধরে যে ওরা 50 জনের মধ্যে একজন আনএমপ্লয়েড, মানে আনএমপ্লয়মেন্ট রেট ইঞ্জিনিয়ারিং দের এটা অনেক কম। তাও যারা আছে তাদের মধ্যে অনেক আসে তারা হয়তো করতে চায় না, যেমন একটু বয়স হয়ে গেলে তারা ওই কাজটা শেয়ার করবে না, বিকজ করবে না ভাই, মানে এই জায়গায় জার্মানিরা সোশ্যালিস্ট কান্ট্রি, তো অনেকে অনেক কিছু বলে আমি করবো না। এটা ভিন্ন টপিক, বাট ভেরি লো, আই মিন আনএমপ্লয়মেন্ট রেট। সরি ভাই। শিওর ভাই। সো আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইড সাজ্জাদ ভাই, আপনার এরিয়া। সো আমরা আসলে এই পার্টটা, এই ফেজে যেটা আমরা করব, এতক্ষণ আমরা কিছু নাম্বার, ডেটা, ফ্যাক্টস এন্ড ফিগার্স নিয়ে কথা বলছি। সো এখন আমরা দেখাবো ওভারঅল প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং সেক্টর গুলা নিয়ে, আপনার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ফার্দার আমরা নেক্সট স্লাইড গুলোতে দেখবো প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং সেক্টর গুলাতে ডিমান্ড কিরকম, কম্পিটিশন কিরকম, অ্যাভারেজ স্যালারি কিরকম, এবং তাদের কোন কোন জব সেক্টরে তাদের জব অপরচুনিটিস গুলো আছে। সাজ্জাদ ভাই প্লিজ। আমি টেক্সটাইল, ফ্যাশন বা অ্যাপারেল, আমি টোটালটাই একসাথেই বলি, এটা কম্বাইন করে বলতেছি, তাহলে মোটামুটি আমাদের যেহেতু সেম রেঞ্জে। জার্মানি হলো ইউরোপের ভিতরে একমাত্র কান্ট্রি যাদের 100টার উপরে টেক্সটাইল ব্র্যান্ড বা আপনার এজেন্সি আছে। যদি এজেন্সিও আমি ইনক্লুড করি তাহলে 150-র উপরে চলে যাবে। এত ব্র্যান্ড, এত কোম্পানিজ আসলে আর ইউরোপের কোথাও নাই।
সো এই জন্য এই জায়গায় টেক্সটাইলের জন্য একটা ভালো অপরচুনিটি আছে। ডেফিনেটলি আমি বলবো ডিমান্ড মডারেট আমাদের এখানে। এবং তারপরে এদের মধ্যে যেহেতু আগে জার্মানিতে 1930-40 সালের দিকে যদি বলি, তখন ছিল গ্রুমিং, এই টেক্সটাইল গ্রুমিং ছিল জার্মানিতে আর কি, বলা যায় কাইন্ড অফ হাব ছিল ওয়ার্ল্ডের। তো এটা এখন আর নাই, যেহেতু টেক্সটাইল মূলত আমরা গরিব দেশগুলোতে যাবে আপনার ওয়েজ রেটের জন্য। বাট এখনো জার্মানিতে আপনার টেকনিক্যাল টেক্সটাইলের হিউজ অপরচুনিটি আছে, যেটা আপনি মেডিকেল অ্যাপ্লিকেশনস বলেন, এরোস্পেস বলেন, অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং বলেন, আমাদের সব জায়গায় টেক্সটাইলের বা টেক্সটাইল এর ছোঁয়া থাকে। বিকজ ফেব্রিকেশন আছে, বিভিন্ন স্মার্ট টেক্সটাইল আছে, এটা um, অনেক চাহিদা জার্মানিতে। সো এটা আমরা জার্মানিতে টেক্সটাইলের স্যালারি হলো আপনার 40 থেকে 80 হাজার, এটা নির্ভর করতেছে আপনার এক্সপিরিয়েন্সের উপরে। যদি স্টার্টিং বলি তাহলে 40 প্লাস মাইনাস, এবং যত এক্সপিরিয়েন্স বাড়বে আস্তে আস্তে করে আপনার সেটা আপনার অভিজ্ঞতার উপরে নির্ভর করবে। এবং জার্মানিতে আরো একটা জিনিস, যেটা টেক্সটাইল সেক্টরে ওরা ইন্টারনাল কমিউনিকেশন হলো আপনার জার্মান, যার কারণে জার্মান ল্যাঙ্গুয়েজটা জানা থাকলে আপনার পসিবিলিটি অফ হ্যাভিং আ জব ইজ মোর হায়ার দেন ইংলিশ স্পিকার। বাট এটার মানে এটা না যে ইংলিশ স্পিকাররা এখানে জব করতেছে না। যেমন আমি অনেককেই চিনি যারা বিভিন্ন প্রতিষ্ঠানে ইংলিশ, ওরা জানে শুধু ইংলিশ, এবং ওইখানেই কাজ করতেছে। আমার অফিসেও আছে একজন চাইনিজ, ও জার্মান বলতে পারে না আর কি, ও শুধু ইংলিশে বলে আমাদের সাথে কমিউনিকেশন করতেছে, দ্যাটস ফাইন। সো জার্মানরা ইজ মোর ওপেন হচ্ছে আস্তে আস্তে করে। সো আমাদের এখানে বিশেষ এখানে বলা হচ্ছে টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং যেগুলো আছে, অর্থাৎ নিজস্ব যারা টেক্সটাইলে করে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা সব কোম্পানিতেই আছে। অধিকাংশ জায়গায় দেখা যায় নিউ স্টাইল, নিউ ম্যাটেরিয়াল, নিউ প্রোডাকশন, নিউ যে কোনো জিনিস নিয়ে ওরা এখন কাজ করতেছে। ফ্যাশন ইন্ডাস্ট্রির কথা বললাম, এবং টেকনিক্যাল টেক্সটাইল, যেটা আমি অলরেডি আপনাদেরকেও বলছি। বিশেষ করে টেকনিক্যাল টেক্সটাইলের ভিতরে কিছু যেমন যেমন বলি ফায়ার প্রুফ যদি কিছু ফেব্রিকেশন থাকে, অথবা আপনার স্ক্র্যাচ প্রুফ, অথবা আপনার এটা কি বলে মেডিকেল কিছু জিনিসপত্র, যে অ্যান্টিব্যাকটেরিয়াল স্টাফ লাইক দ্যাট, এগুলা ওরা অনেক খুব ভালো ওদের এখানে। আচ্ছা, এরপরে হলো আমাদের ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এদের কাইন্ড অফ জার্মানিতে হিউজ অপরচুনিটি আমি যদি বলবো আর কি, যদি আমার পার্সপেক্টিভে, যে আমি আশপাশে যদি অনেক ফ্রেন্ড সার্কেল বলেন, পরিচিত মহলে যদি দেখি, তাদের অপরচুনিটি অনেক বেশি। কারণ ওইখানে লোকজনই পাওয়া যায় না। এটার প্রধান কারণ হলো, যেমন ইলেকট্রিক্যালে বা ইলেকট্রনিক্সের কোনো জায়গায় এদের অ্যাডভার্টাইজমেন্ট অনেক, কিন্তু সেই পরিমাণ আমাদের এক্সপার্টিস নাই। তো এই জন্য এদের ডিমান্ড হলো ভেরি হাই। এবং এবং বিশেষ করে এখানে আপনার রিনিউয়েবল এনার্জি যেটা আছে, আপনার যেটা এখন জার্মানি গ্রুমিং করতেছে, এটা এটা অসাম। এবং এই সেক্টর গুলাতে প্রচুর জবের অপরচুনিটি আছে, উইথ আ ভেরি গুড অর স্ট্যান্ডার্ড স্যালারি আমি যদি বলবো আর কি। তারপর অটোমেশন আছে, ডিজিটাল টেকনোলজিস আছে। সো এখন জানেন আমরা AI খুব ডেভেলপ করতেছে, 5G নেটওয়ার্ক জার্মানিতে, সেটা তারপরে ওদের এটা ডেফিনেটলি এটা এখন একটা গ্রুমিং জায়গা, ওরা আস্তে আস্তে ডেভেলপ করতেছে। আপনার একটা মজার কথা বলি, আমরা যখন জার্মানিতে প্রথম আসছি 13 সালে, তখন আমরা সব জায়গায় আমরা কার্ড দিয়ে পেমেন্ট করতে পারতাম না, অর্থাৎ কিছু জায়গায় আমাদের টাকা দিয়ে পেমেন্ট করতে হতো। জার্মানিরা তারপরে ওইটা ওরা খুব মানে এর সাথে এটা আমি কি বলবো, আমাদের ওয়ার্ল্ডের সাথে খাপ খাইয়ে ওরা অনেক তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলছে। এখন কার্ড চলতেছে। একটা এক্সাম্পল দিলাম আমি কি, যে ওরা টেকনোলজি দিয়ে কত কত আগাইছে আর কি, বা ডেভেলপ করছে। সো সো এখন ওরা বেশি ফোকাস করতেছে। আর কাইন্ড অফ এই জায়গাটা আমি বলবো ওদের জন্য হেভেন। এবং আপনি যদি দেখেন যে রিনিউয়েবল এনার্জি সোর্স, ওরা আসলে 2030-এর ভিতরে অলমোস্ট 1 লাখ জবের নতুন পজিশন ক্রিয়েট হবে শুধু রিনিউয়েবল এনার্জি সেক্টর থেকে। তার মানে বোঝা যাচ্ছে একটা ছোট দেশ বা এই দেশের মতো, যেখানে 9-10 কোটি মানুষ, সেখানে ডেফিনেটলি এটা খুব একটা বড় গ্রুমিং সেক্টর। এবং ওদের কম্পিটিশন হলো মডারেট এখন পর্যন্ত, ওদের হাই কম্পিটিশন নাই। বা স্যালারি হলো আপনার 50 থেকে 100 প্লাস, এটা প্রতি বছরে নির্ভর করতেছে আপনার এক্সপিরিয়েন্সের উপরে ডেফিনেটলি। এবং কোন কোন জব সেক্টর গুলা যদি আমি বলি আপনাকে, তাহলে রিনিউয়েবল এনার্জি, উইন্ড, সোলার এনার্জি, এনার্জি স্টোরেজ যেগুলা, অটোমোটিভ, ইভি সম্পর্কে ফয়সাল ভাই অলরেডি আপনাকে তার
পরিচয়ের ক্ষেত্রে সে ইন্ট্রোডাকশনের সময় সেটা বলছে। তারপরে অটোনোমাস ড্রাইভিং, যেটা এখন এটা একটা ভেরি চ্যালেঞ্জিং, খুব ভালো চমৎকার জিনিস। তারপর টেলিকমিউনিকেশন আছে, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি, অ্যারোস্পেস, মেডিকেল টেকনোলজি, তো বহুত অপশন আছে। এটা জাস্ট মূলত আমরা করা হয়েছে যে অল্প কিছু কি ফিগার্স পয়েন্ট দিতে, বাট যদি বলতে হয় তাহলে অনেক অনেক জায়গা সেক্টর আছে এদের বলার জন্য, কাজের জন্য অলমোস্ট সব জায়গায় ওদেরকে দরকার ইলেকট্রিক্সের জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। এরপর হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, ডিরেক্ট আমার সেক্টর। তো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ এখানে ডিমান্ড ভেরি হাই। আমি জব করতেছি এই জন্য না। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং আপনি যদি স্টেপস্টোন, লিঙ্কডইন, তারপর যেসব জব পোর্টালস আছে ওইগুলাতে যদি আপনারা একটু নিয়মিত সার্চ করেন, একটু দেখেন, দেখবেন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের জন্য এখানে ইটস মানে ইটস রিয়েলি আ হেভেন ফর ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স। চ্যালেঞ্জেস জায়গাটা কোন জায়গায় সেটাও আমি বলতেছি। আর আপনার বাট ওভারঅল ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের সেক্টরটা আসলে কোন জায়গায়? ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়াররা মোস্টলি যেখানে এই যে মেশিনারিজ সেক্টর বলেন, অটোমোবাইল ইন্ডাস্ট্রি বলেন, কেমিক্যাল সেক্টরটা, কেমিক্যাল ইন্ডাস্ট্রি বলেন, লজিস্টিক বলেন, সাপ্লাই চেইন বলেন, এনার্জি সেক্টর বা কনসালটেশন, এই জায়গাগুলোতে তাদের হিউজ ভাবে তাদের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের আপনার ডিমান্ড। সো বেসিক্যালি এক একটা ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের আপনার দুই রকম ইউজ হতে পারে। আমি সারফেস লেভেল বা আমি যদি একদম হাই লেভেল ইনভলভমেন্টের কথা বলি, একটা হতে পারে হচ্ছে যে তাদের অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট, যে আমার একটা প্রোডাক্ট, এই যে জার্মানিতে যখন একটা প্রোডাক্ট ডেভেলপ করা হয়, এই প্রোডাক্টগুলো ডেভেলপ করার জন্য 8টা 9টার মতো মাইলস্টোন থাকে। মাইলস্টোন গুলো হচ্ছে কনসেপ্ট জেনারেশন, তারপরে হচ্ছে যে আপনার প্রোটোটাইপিং, তারপরে হচ্ছে যে আপনার প্রি সিরিজ প্রোডাকশন, সিরিজ প্রোডাকশন, রিলিজ, সেলস, মার্কেটিং এটসেট্রা। এরকম যে 8টা যে গেটওয়ে আছে, তো এই 8টা গেটওয়েতে ওই প্রোডাক্টের ডেভেলপমেন্ট নিয়ে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের একটা হিউজ ইনভলভমেন্ট ওখানে থাকে। সো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের ওখানে কাজটা হচ্ছে তারা দে ওয়ার্ক অ্যাজ দ্য মিডিয়া বিটুইন প্রোডাকশন অ্যান্ড হচ্ছে যে আপনার আর&ডি যেটা করে, আর&ডি হচ্ছে আপনার প্রোডাক্টটা ডিজাইন করে, ড্রয়িং করে, ডেভেলপ করে। পারচেজ যে কাজটা করে, পারচেজ হচ্ছে টুগেদার উইথ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স, তারা হচ্ছে যে প্রোটোটাইপের জন্য বিভিন্ন ধরনের কম্পোনেন্টস তারা ট্রাই করে। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের কাজ হচ্ছে যে কস্ট অপটিমাইজ করা। তারা দেখে কতটা অপটিমাইজড ওয়েতে আমি আমার প্রোডাক্টটা আমি ম্যানুফ্যাকচার করতে পারবো। সো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারের কাজটা আসলে ওইখান থেকে শুরু হয়, ফ্রম দ্য কনসেপ্ট জেনারেশন। তো ওরা তাদের কাজটা থাকে হচ্ছে আমি আমার প্রোডাক্টটা ডেভেলপ করার জন্য কোয়ালিটি প্রোডাক্ট এন্ড আমার কস্ট অপটিমাইজেশন, আমি কোন কোন কম্পোনেন্ট গুলো, আমার বিল অফ ম্যাটেরিয়ালটা দেখতে কেমন হবে, আমার বিল অফ ম্যাটেরিয়ালটা উপর বেস করে ডিপেন্ড করে হচ্ছে যে আমার মার্জিনটা কত প্রোডাক্টের। তো ওই জায়গাটা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের হিউজ ইনভলভমেন্ট থাকে, কারণ তারা ম্যানুফ্যাকচারিং এর প্রোটোটাইপিংটা তারা হিউজলি তারা কন্ট্রোল করে। তারা দেখে কোন কম্পোনেন্ট দিয়ে আমি আমার প্রোডাক্ট বানাইলে আমার কোয়ালিটি এনশিওর করবে, আমার কস্ট ইফেক্টিভ হবে, আমার পারফরমেন্স লাস্ট করবে। এন্ড দেন ওইটার উপর এ স্যাম্পল, বি স্যাম্পল, সি স্যাম্পল, এরকম স্যাম্পলিং প্রসেস করার পরে দেন দে ফাইন্ড আউট দ্য রাইট প্রোডাক্টস, রাইট কম্পোনেন্টস। সো এই জায়গাটায় আমি যেটা বলতে চাচ্ছি এতক্ষণ, যে আপনার প্রোডাক্ট ডেভেলপমেন্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের হিউজ ইনভলভমেন্ট আছে। নাম্বার 2 যেটা আরেকটা জায়গায় তাদের, এটা তো হচ্ছে ওয়ান সাইড গেল, সেটা হচ্ছে তারা ডিরেক্টলি প্রজেক্ট ম্যানেজমেন্টে তারা কাজ করতেছে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছে, প্রোডাক্ট ডিজাইন নিয়ে কাজ করতেছে। অন দ্য আদার হ্যান্ড সাইড, এটা এই টোটাল প্রসেসে প্রোডাক্টটাকে সিরিজ প্রোডাকশন থেকে বের করে সেলস পর্যন্ত নিয়ে আসাটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের জব। দ্য প্রজেক্ট ম্যানেজার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার এখানে তারা খুব ক্লোজলি কোলাবোরেট করে এই কাজটা করে। সেকেন্ড আরেকটা জায়গায় তাদের হিউজ ডিমান্ড, সেটা হচ্ছে যে আপনার ডিরেক্ট অপারেশনাল এক্সিলেন্স বলেন, আপনার অপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটিতে বলেন, দ্যাট ইজ ডিরেক্ট ইন ম্যানুফ্যাকচারিং। আমার এখন যে স্মার্ট ফ্যাক্টরি গুলার কথা বলেন, আমার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি গুলার কথা বলেন, ডিজিটালাইজেশনের কথা বলেন, লিন ম্যানুফ্যাকচারিং এর কথা বলেন, এট দ্য এন্ড অফ দ্য ডে কথা হচ্ছে একটাই, কস্ট অপটিমাইজেশন, এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট, প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট। তো এই জায়গাগুলোতে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের প্রচুর ডিমান্ড এখানে, to optimize the wastage, to increase the productivity, efficiency, process improvement, process optimization, cost down project. এই জায়গাগুলোতে আপনার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের প্রচুর এখানে ডিমান্ড। অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্টে জার্মানিতে আপনার যেরকম প্রজেক্ট ম্যানেজার যে সেক্টরেই হোক না কেন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদেরকে আপনি যদি একটু ঘাটাঘাটি করেন দেখবেন প্রচুর ডিমান্ড, যে প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার চাওয়া হয়। অ্যান্ড স্পেসিফিক্যালি লেখা হয় যে তার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং
ডিগ্রিটা থাকা লাগবে। এটার কারণটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং আমরা যারা পড়াশোনা করি আমরা তারা জানি যে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কোর্সেস করা হয়। এখন যেমন জার্মানিতে অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রচুর ডিমান্ড, অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্ট করা অথবা ক্লাসিক্যাল প্রজেক্ট ম্যানেজমেন্ট করা অথবা হাইব্রিড প্রজেক্ট ম্যানেজমেন্ট করা। তো এই প্রজেক্ট ম্যানেজমেন্ট গুলাতে যখন লোক চাওয়া হয়, জার্মানিতে প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রচুর ডিমান্ড, আমি নিজেও প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছি। সো এই জায়গাগুলোতে আপনার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারদের প্রচুর ডিমান্ড আছে। সো যারা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন আমি তাদেরকে জাস্ট আই ক্যান গিভ দেম দ্যাট হোপ। এটা ফলস কোনো হোপ না যে আপনার ইউ হ্যাভ ইউর প্লেস হিয়ার, বাট একটা জিনিস আপনার ইউ হ্যাভ টু নো জার্মান। মানে এই জার্মান জানাটা এখানে আপনি যদি খুব বেশি ব্লেসড না হন, হ্যাঁ খুব বড় ইন্ডাস্ট্রি মানে ইন্টারন্যাশনাল কোম্পানি হয়তো আপনার ইনিশিয়ালি লাগতেছে না, হয়তো আপনি গ্লোবাল প্রোডাকশন নেটওয়ার্ক নিয়ে কাজ করতেছেন, হয়তো আপনার স্টেক হোল্ডার আমেরিকাতে বা কানাডাতে বা অস্ট্রেলিয়ায়, তখন হয়তো বা আপনার ওই রকম ডিটেল জার্মান লাগবে না। বাট আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আমি যতগুলো দেখছি আমার ফ্রেন্ডরা বলেন, ছোট ভাইরা বলেন, বড় ভাইরা যেটাই আছে সবারই মোর অর লেস তাদের জার্মানটা লাগে। জার্মানটা লাগে ইন দ্যাট সেন্স এখানে কোয়েশ্চেন আসতে পারে কতটুকু জার্মান লাগে, জার্মানটা আমার কতটুকু ফ্লুয়েন্ট দিতে পারবো। অল দ্য ওয়ার্ন যে ইউ শুড বি এবল টু কমিউনিকেট উইথ, যদি আপনি অপারেশনে থাকেন, আপনি যদি ম্যানুফ্যাকচারিং ফ্লোরে থাকেন, তখন অপারেটরও তো এখানে ইংলিশে কথা বলে না। আপনি যদি ডিরেক্ট অপারেশনে যদি আপনি অ্যাক্টিভলি কাজ করেন তখন ইউ শুড নো জার্মান। তো ধরেন কমিউনিকেট করার মতো জার্মান জানলেই ইটস এনাফ টু স্টার্ট ইউর জব। And আপনি সো আমার মনে হয় B1 or B2, B1 is fine enough to start your job, and ওইখানে জব করতে করতে আপনার একটা সময় B2 লেভেল আপনি নিজেই রিচ করবেন। সো B1 আমি বলবো যে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ যারা জব করতে চায় তারা A2 বা B1 নিয়ে আসলে মানে করলে ভালো, মানে তাদের একটু সেফ থাকবে, তাদের প্রবাবিলিটি অফ অ্যাকসেপ্টেন্সটা বাড়বে। আচ্ছা, তাদের স্যালারি হচ্ছে 55,000 to 110,000, এটা ডিপেন্ড করে, এটা ভেরি রিলেটিভ একটা ফিগার। এটা ডিপেন্ড করে আপনার এক্সপার্টাইজের উপর, কোন লোকেশনে আপনার ফ্যাক্টরিটা বা কোন ইন্ডাস্ট্রিটা, এটা কি ছোট একটা শহরে নাকি এটা একটা বড় একটা শহরে, আপনার নিজের ক্যাপাবিলিটি কেমন, আপনার নিজের পারফরমেন্স কেমন, আপনার নেগোসিয়েশন স্কিল কেমন। তো এগুলোর অনেকগুলো ফ্যাক্টরের উপর আসলে স্যালারিটা ডিপেন্ড করে। এই স্যালারিটা হচ্ছে যে একটা রাফ একটা এস্টিমেশন, 55 to 110,000 ইউরো পার ইয়ার। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর। আমি এখানে অলরেডি মেনশন করছি ইম্পর্টেন্স ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট, অপটিমাইজেশন অফ প্রোডাকশন প্রসেসেস, ইমপ্রুভিং এফিসিয়েন্সি, কস্ট অন প্রজেক্টস, এই জায়গাগুলোতে। সাজ্জাদ ভাই প্লিজ। থ্যাংক ইউ। আচ্ছা, সিএসসি হলো এটা একটা বলা যায়, যদি আমি বলি এটা একটা ফ্রেঞ্চ ভাষা দিয়ে শুরু করতে হবে, ক্রেম দে লা ক্রেম, মানে হলো যদি আমি বলি তাহলে এদের একটা হেভেন আর কি কাইন্ড অফ, অথবা বলে পুরা ক্রিম সিজন চলতেছে আর কি যারা সিএসসি তে, মানে ওদের এখন এত অ্যাভেলেবিলিটি জব এবং এতগুলো ওপেন সেক্টর যেখানে দেখা যায়। আর সবচেয়ে ভালো হলো সিএসসি দের, ওদের আসলে ইংলিশ মানে ল্যাঙ্গুয়েজটা এত বেশি ওদেরকে বদার করে না, মানে ল্যাঙ্গুয়েজ দরকার নাই, ইংলিশ জানলে দ্যাটস ইনাফ ওর চাকরি পাওয়ার জন্য। এখানে আসলে হাই রিকোয়ারমেন্টস নাই জার্মান ল্যাঙ্গুয়েজটা জানতে হবে। এটাই হলো একটা এখন পর্যন্ত সেক্টর যেটার মধ্যে অত জার্মান ল্যাঙ্গুয়েজ দরকার নাই এবং এক্সট্রিমলি হাই ডিমান্ড। এবং আপনার এটা কি বলবো, আমাদের বহুত সেক্টর আছে যেখানে মানে এমন কোনো অফিস নাই যদি আমি বলি বড়, যেখানে আপনার একজন আইটির কাউকে দরকার হয় না। এর চেয়ে আর বলার নাই আর কি, সবকিছুই সবগুলোর মধ্যে আছে। এবং এবং স্যালারি রেঞ্জও ভালো, এটা 60 to 120, যেটা আমরা মোটামুটি ভাবে আমরা রিসার্চ করে এটা পাইছি। তবে এটা এটা যাদের এক্সপিরিয়েন্স ভালো তাদের মোর দ্যান দ্যাট, মানে 120 প্লাস ডেফিনেটলি। এবং এখানে প্রচুর পরিমাণে আপনার কি বলবো সফটওয়্যারের জায়গা আছে। যদি আমি স্পেসিফিক্যালি সফটওয়্যার কোম্পানিগুলোর কথা বলি, তাহলে প্রচুর সফটওয়্যার ইন্ডাস্ট্রি আছে। সেখানের মধ্যে আপনার ওয়েব বলেন, মোবাইল বলেন, ক্লাউড, এআই, সবগুলোতেই তাদের আছে। এছাড়া তারা ডাটা সায়েন্স, অ্যানালিটিক্স যেটা আমরা বলতেছি, সাইবার সিকিউরিটি, আইটি কনসালটিং, আমরা অনেকগুলো জব সেক্টর দেওয়া হয়েছে এখানে। ফিনটেক, ই কমার্স, গেমিং, ওদের সেক্টর অনেক। ইভেন দো নর্মাল অফিসেরও আপনার অনেক কাজ আছে আইটি সেক্টর, মানে আইটির আমি বলবো যে এটা ওদের ওদের জন্য একটা খুব বিগ অপরচুনিটি জার্মানিতে, যদি আমি এটা বলি। আচ্ছা, এখন হলো কেমিক্যালটাও জার্মানিতে খুব ভালো একটা ডিমান্ড, মানে ভেরি হাই ডিমান্ড আমি বলবো। যদি আমি একটা এক্সাম্পল দিই, আমাদের টেক্সটাইল সেক্টরে, আমাদের টেক্সটাইলে যত আমাদের কেমিক্যাল দরকার হয়, সেটা ডাইং এর ক্ষেত্রে, প্রিন্টিং এর ক্ষেত্রে,
দেখা যায় ভালো কেমিক্যাল গুলো আমরা জার্মানি থেকে পাই। চায়না থেকে তো আমরা পাই ডেফিনেটলি, কিন্তু ভালো ভালো কেমিক্যাল কোম্পানিগুলো কিন্তু জার্মানিতে। ফর এক্সাম্পল আমাদের টেক্সটাইলের ওয়ান অফ দ্য পরিচিত মুখ যদি বলি সিএইচটি, এটা জার্মানির। সো দেখা গেছে ওরা কিছু সাস্টেনেবল কেমিক্যাল নিয়েও কাজ করতেছে, যেটা এখন পর্যন্ত আমরা যেতে পারি না আর কি। এবং কেমিক্যাল আপনার এছাড়াও এটা না, এটা আমাদের ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে, কেমিক্যাল প্রসেসিং কোম্পানি আছে, অনেক জায়গা আছে যেখানে আমাদের কেমিক্যালের দরকার। এবং কেমিক্যালের কম্পিটিশন মডারেট বাট ডিমান্ড হাই, এবং ওদের স্যালারি রেঞ্জ নর্মাল থেকে বেশ ভালো, অর্থাৎ যেটা আমরা এখানে লিখছি 50 থেকে 100+ প্রতি বছর। এটা আপনার নির্ভর করতেছে আপনার এক্সপিরিয়েন্সের উপর ডেফিনেটলি। আর আমি কিছু আপনাকে বললাম যে ফুড ইন্ডাস্ট্রি একটা আছে, ব্যাপার আছে, তারপর এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং আছে, রিনিউয়েবল ইঞ্জিনিয়ারিং যেটা আমরা বলে বায়োফসিল ফুয়েলস অথবা বায়োপ্লাস্টিক, যেটা আমাদের আছে বায়োটেকনোলজি। সো এখানে কেমিক্যালের জন্য খুব ভালো একটা অপরচুনিটি আছে। আমি একজনকে চিনি, উনি বাংলাদেশ থেকে পড়াশোনা করে এসে যা কেমিক্যালের উপরেই অনার্স মাস্টার করে এখানে মাস্টার্স করে তারপরে উনি এখন সায়েন্টিস্ট হিসেবে জব করতেছেন একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে। ভেরি নাইস জব অ্যান্ড রেসপেক্টফুল, আমি বলবো ডেফিনেটলি। চলে আসি নেক্সট স্লাইডে, যেটা আপনাদের জন্য আসলে মেবি ইট মাইট হেল্প ইউ। এটা বেসড অন আওয়ার এক্সপেরিয়েন্সেস, স্ট্র্যাটেজিক প্ল্যান ফর দ্য জব সিকার্স। সো কি কি আসলে আপনাদের করতে হবে এখানে, বা কি কি জিনিস অ্যাপ্লিকেশন প্রসেসটা, আমরা যখন কোনো একটা জায়গায় অ্যাপ্লিকেশন করব তখন আমাদের সার্টেন সেট অফ ডকুমেন্টস রেডি থাকতে হবে, এন্ড সার্টেন সেট অফ ডকুমেন্ট আমাদের জব রিক্রুট যারা করতেছে ওদেরকে পাঠাইতে হবে। এন্ড টু বি অনেস্ট, ইউ হ্যাভ টু convince them, you have to make them convince and I am the right person for this job. And definitely আপনি এখানে একা অ্যাপ্লাই করতেছেন না, আপনার সাথে আরো অনেকগুলো কম্পিটিটর থাকবে যারা বিভিন্ন শুধু তো এখন জার্মানি না, ওরা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন জায়গা থেকে হয়তো অ্যাপ্লাই করবে। সো ইউ হ্যাভ টু প্রুভ ইউরসেলফ ওয়াই ইউ আর ডিফারেন্ট। সো এই জায়গাটায় আপনি যদি বাইরের দেশের অনেকে যারা অ্যাপ্লাই করে, বা আমরা যে কমন মিস্টেক গুলা করি যেগুলো আমরা, আপনি বাংলাদেশে আমাদের ইঞ্জিনিয়ার যারা এখানে আসে দে আর ডুইং প্রিটি গুড, আসলে প্রিটি গুড, ইভেন সামটাইমস বেটার দ্যান জার্মানস। আপনার যে স্কিল গুলো আছে এই স্কিল গুলো আপনি যদি ঠিক মতো প্রেজেন্ট করতে পারেন, বাট এই যে কিছু সামান্য যে মিস্টেক গুলো করি আমরা, খুব ছোটখাটো যে মিস্টেক গুলো করি, এই মিস্টেক গুলো করার কারণে সামটাইমস আমাদের স্কিল থাকার কারণেও ওরা আমাদেরকে কল করে না। সো এই মিস্টেক গুলা বা এই ছোট ছোট পয়েন্ট গুলা ডেফিনেটলি এসসিসিজি এর অন্য প্ল্যাটফর্মে হয়তো আমরা আপনাদের সাথে ডিটেল সেশনে বসলে হয়তো আরো ভালোভাবে একসাথে কাজ করা যাবে। বাট আমরা ছোটখাটো ভাবে চেষ্টা করছি অন দা ফ্লাই যেই ইম্পর্টেন্ট ফ্যাক্টরস গুলো আছে সেগুলো একটু লিস্ট ডাউন করার জন্য। জার্মান স্টাইল সিভি, সো আপনি বাংলাদেশে যে বিডি জবসে যে সিভিটা দেন, প্লিজ ফর গড সেক এটা আপনি এখানে সাবমিট করবেন না, ওই সিভি দিয়ে এখানে কিছু হবে না। সো আপনাকে জার্মান স্টাইলে সিভির জন্য আপনার অনেকগুলো টেমপ্লেট পাবেন, অনেকগুলো স্যাম্পল পাবেন গুগল করলেই। ওই স্যাম্পল গুলা নেন, ওই এরা অনেক অনেক ধরনের স্যাম্পল, কি পাস্ট জানি বলে ভাই, ইউরোপাস সিভি দিয়ে সার্চ করলে আপনি ওই যে ফরম্যাট পাই যাবেন, টেমপ্লেট পাই যাবেন। দরকার কিছু টাকা খরচ করে আপনি ওই যে একটা টেমপ্লেটই কিনেন, সো টেমপ্লেট গুলা পাওয়া যাবে। সো ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা বাংলাদেশে করি না, একটু উইয়ার্ড, যার মানে আপনার সিভির শেষে একটা সাইন লাগে, এই সাইনটা কখনো দিতে ভুলবেন না, এই সাইনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি সাইনটা না দেন তাহলে আপনার মানে অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাওয়ার চান্স 90%। এটা আমার ধারণা, এটা জাস্ট আমার ওপিনিয়ন, এই 90%টা সিরিয়াসলি নিয়ে না, এটা জাস্ট আমার ওপিনিয়ন। তারপরে হচ্ছে আপনার জার্মান স্টাইল আপনার সাইন্ড বাই ইউ, এটা ভেরি ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস, ছোট একটা ইনফরমেশন, এখানে এইচআর বা জব রিক্রুটার্স যারা আছে এরা কিন্তু আপনার সিভিটা ওরা কিন্তু 1 ঘন্টা ধরে বসে পড়বে না, ওরা আপনার সিভিটা পড়বে ম্যাক্সিমাম একটা এইচআর, আমি যতটুকু পড়ছি বা আমি যতটুকু রিসার্চ করে জানতে পারছি, বা আমি নিজেও যখন রিক্রুট করি বা আমি যখন ইন্টারভিউর জন্য যখন আমি সিভি গুলা পাই, আমি একটা সিভি হয়তো আমার 4-5 মিনিটে দেখার সময় হয় না, বাট আমি শুনছি এইচআর নাকি 20 সেকেন্ডসও দেখে না। আর এখন তো এআই এর যুগ চলে আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো তারা এখন হচ্ছে কিওয়ার্ড দিয়ে হচ্ছে আপনার সিভিটা খুঁজবে, ওটা আগে দেখবে স্ক্রিনিং করে যে ইনিশিয়াল ওদের রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করে কিনা, দেন ওরা ফার্দার স্টেজে হয়তো এইচআর এর কাছে পাঠাবে। সো এইচআর এর জন্য ভেরি ইম্পর্টেন্ট, এই যে বললাম 20 সেকেন্ড ইউ হ্যাভ টু কনভিন্স দেন। কিভাবে কনভিন্স করবেন? ডেফিনেটলি 1000টা লাইন লিখে আপনি ওকে কনভিন্স করতে পারবেন না, কারণ ওটা পড়ে না। সো যেটা দিয়ে আপনাকে কনভিন্স করতে হবে, দ্য প্রেজেন্টেশন, আপনি কিভাবে প্রেজেন্ট করতেছেন, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে দ্য আলটিমেট থিং টু কনভিন্স দেম। এটা দিয়ে ওরা বুঝে যে এই লোকটা কিভাবে প্রেজেন্ট করছে নিজেকে। ওরা যদি
এরপরে আপনি যদি এটা প্রেজেন্টেবল না হয়, আপনি যত যাই লিখেন না কেন, ওরা ওইটা পড়বে না, কারণ ওদের ওই সময়টা নাই, ওদের অনেক সিভি পড়া লাগে। সো the first point, coming to the first point, German style CV signed by you, that is very important. ফটো, আমরা বাংলাদেশে যেটা করি, আমাদের পাসপোর্ট সাইজের যে ছবিটা আছে, এনআইডি কার্ডের ছবি হইতে পারে বা পাসপোর্টের ছবি হইতে পারে, সেটা আমরা অ্যাপ্লিকেশনে দিয়ে দিই। এটা আমি বেশ কিছুদিন আমার সাথে যাদের নিয়মিত কথা হয় বা যারা মাঝে মধ্যে সাজেশন চায়, তাদের সিভি যখন আমি চেক করি, তারা আমাকে যখন সিভি গুলো পাঠায়, প্রথমেই যে জিনিসটা আমি দেখি সেটা হচ্ছে ফটো। আমি আমার বসকে একবার জিজ্ঞেস করছিলাম, যখন আমি আগের কোম্পানিতে জব করতাম, যে তুমি যে তোমার কাছে যখন সিভি গুলো আসে, তুমি কি দেখে সর্ট আউট করো? ও আমাকে প্রথমেই বলছে, আমি সবার আগে যেটা দেখি, আমি আগে ছবি দেখি। ছবি দেখে আমি যদি দেখি যে ওর মুখ, ওর চেহারা শাইন করতেছে, স্ট্রালেন বলে জার্মানিতে, স্ট্রালেন, ওর চেহারাটা শাইন করতেছে, ওর ফেস থেকে যদি আমি বুঝি যে হি ইজ দ্য রাইট পারসন টু বি মাই টিম মেম্বার, তখন আমি ও সিভিটাকে আলাদা করে রাখি। সো ও প্রথমেই যেটা করে, ছবি দেখে সে হচ্ছে সিভি গুলোকে সর্ট আউট করে ফেলে বিফোর হি রিডস দ্য ফার্দার ডিটেইলস। এটা হচ্ছে তার ফিল্টার করার দ্য ফার্স্ট স্টেপ। সো ফটোটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। ফটোটা আপনারা পাসপোর্ট সাইজের ছবিগুলো দিবেন না, আপনি গুগল করলে প্রচুর স্যাম্পল পিকচার্স পাবেন জার্মান অ্যাপ্লিকেশনের জন্য একটা ফটো কিরকম হওয়া উচিত। একটু একটু প্রফেশনাল, একটু একটু স্মাইলিং, আবার খুব বেশি বড় স্মাইলেরও দরকার নেই, একটু ফ্রেন্ডলি এই প্রফেশনাল। পয়েন্টটা আমি আসলে, সরি ফয়সাল ভাই, এই পয়েন্টটা আমি অ্যাড করতে চাচ্ছিলাম যে আমি হাসি দিতে গিয়ে যেন আমার দাঁতটা দেখা না যায় আর কি, চেহারার মধ্যে যেন একটা, আপনার কি বলবো, একটা স্মাইলি বা একটা ফ্রেন্ডলি একটা ইয়া থাকে, বা অ্যাপিয়ারেন্স থাকে আর কি। এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট, ফটো। তারপর স্ট্রাকচার এন্ড ফরম্যাট, আপনি কিভাবে আপনার সিভি স্ট্রাকচারটা সাজাইছেন, এটা খুব ইম্পর্টেন্ট। আপনার কন্টেন্ট আপনি প্রেজেন্ট করবেন সবসময়, আমার সাজেশন হচ্ছে ক্রোনোলজিক্যালি প্রেজেন্ট করবেন। আপনি এখন কি করতেছেন, আপনার এখনকার জব থেকে শুরু করবেন আপনার সিভি শুরুটা, যে প্রেজেন্ট এখন কোথায় জব করতেছেন, এর আগে কোথায় জব করতেছেন, এইভাবে আপনি ক্রোনোলজিক্যালি, এটা ডেফিনেটলি আপনারা জানেন। সো আপনার ক্রোনোলজিক্যালি আপনি প্রেজেন্ট করার চেষ্টা করবেন। এক্সপেরিয়েন্সেস এন্ড অ্যাচিভমেন্টস, এই জায়গাটাতে আমি অনেকগুলো সিভি দেখার আমার সময় হয়েছে বা সুযোগ হয়েছে, তাই আমার অবজারভেশন হচ্ছে এই জায়গাটায় আপনার ট্রাই টু কোয়ান্টিফাই, আপনি যে কাজটা করছেন, আপনি অনেক কাজ করছেন হয়তো বা, কিন্তু সেটা যদি আপনি কোয়ান্টিফাই করতে না পারেন, দে উইল নট বি কনভিন্সড। অথবা ইউ ক্যান মেক ইউর সেলফ, আমি এটা এভাবে বলি, মেক ইউর সেলফ ডিফারেন্ট ফ্রম দ্য আদার কম্পিটিটর্স। কিভাবে? আপনি কথা বলেন উইথ, জার্মানে বলে সালেন ডাটেন ফাক্টন, মানে হচ্ছে নাম্বার, ডেটা, ফ্যাক্টস। কথা বলেন ফ্যাক্টস, ফিগারস এন্ড নাম্বার দিয়ে। আপনি হয়তো কোনো একটা জায়গায় এফিসিয়েন্সি ইমপ্রুভ করছেন বা প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করছেন, দেন কোয়ান্টিফাই ইট, আপনি কত পার্সেন্ট এফিসিয়েন্সি ইমপ্রুভ করছেন, কোন লাইনের। আপনি হয়তো কোয়ালিটি কন্ট্রোলে কোনো কিছু করছেন, আপনি কোয়ান্টিফাই করেন কত পার্সেন্ট কোয়ালিটি আপনি ইমপ্রুভ করছেন, বা আপনি কত পার্সেন্ট ডিফেক্ট লেস করছেন। আপনি হয়তো সেলস বা মার্কেটিং এর কোনো কিছু নিয়ে কথা বলছেন, দেন মেনশন করেন আপনি কত $100,000 প্রোডাক্ট পোর্টফোলিও নিয়ে আপনি কাজ করছেন, কত $100,000 প্রোডাক্ট পোর্টফোলিও আপনি লিড ছিলেন, আপনি অপারেশনাল লিড ছিলেন, সেটা আপনি মেনশন করেন যদি আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন। আপনি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, আপনি মেনশন করেন আপনি কত কিলোওয়াট ভোল্টেজের, আপনারা আরো ভালো জানেন, সেই জিনিসটা মেনশন করেন। কোয়ান্টিফাই, অল আই ওয়ান্ট সে, যে কোয়ান্টিফাই করেন যে আপনি কি করছেন সেটা। স্কিলস সিলেক্টিভ, আমি প্রায় সময় দেখি যখন সিভি গুলা, তখন আমরা যত স্কিলস আছে আমরা সব লিস্ট ডাউন করি ভাই। এই আপনি যদি 20টা স্কিল যদি আপনার লিড, মানে স্কিল করেন, আপনার কমিউনিকেশন, নেগোসিয়েশন, বার্গেনিং, এগুলো যদি সব দেন, দে উইল নট রিড ইট ভাই, ওরা এটা সিরিয়াসলি নেবে না। রেদার আমার সাজেশন থাকবে এখানে, আপনি আগে দেখেন জব ডেসক্রিপশনে ওরা কি চাইছে, কোন জায়গাটায় ওরা, কোন জায়গাটা লোক ওরা চাচ্ছে। ওই যে বললাম, এআই দিয়ে যখন ওরা স্ক্রিনিং করে, তাহলে যেন ওরা আপনাকে খুঁজে পায়, এই জন্য আপনি দেখবেন সবার আগে ইম্পর্টেন্ট হচ্ছে জব ডেসক্রিপশনে কি কি চাচ্ছে, এন্ড টপ 5, যেই 5টা স্কিল ডিফারেন্স মেক করতে পারে, সেই 5টা স্কিল আপনি মেনশন করেন, এর থেকে বেশি আপনি মেনশন করবেন না। বাকি যেগুলো আপনার আছে সেগুলো আপনি কাভার লেটারে আপনার কথাবার্তায় ঘুরায় ফিরায় আপনি আস্তে অন্যভাবে মেনশন করবেন, বাট সিভিতে আমার সাজেশন থাকবে খুব বেশি স্কিল মেনশন করবেন না, যেটা ম্যাটার করে শুধুমাত্র সেটা মেনশন করা বেটার। সেম ল্যাঙ্গুয়েজে আমি দেখছি অনেকে দেয় ইংলিশের স্কিলটা কি বেটার, স্পিকিং বেটার, বাট বেটার তো আসলে আপনি এটা, বেটার দিয়ে আপনি কি বুঝাচ্ছেন, এটা খুবই রিলেটিভ। আপনি মেনশন করেন আপনার যদি আইএলটিএস এর স্কোর থাকে সেটা মেনশন করেন, অথবা আপনি মেনশন করেন এটা কি B1 নাকি C1, আপনি কোন লেভেল আছেন আপনি মেনশন করেন, কোয়ান্টিফাই করেন জিনিসটা। ট্রেনিং যদি থাকে, ট্রেনিং গুলো অবশ্যই মেনশন করবেন, ট্রেনিং এর ডকুমেন্টস গুলো দিবেন। জার্মানিতে, এটাই আমি বললাম, জার্মানিতে আমাদের বাংলাদেশের সাথে একটা ডিফারেন্স, জার্মানিতে হবিটা খুব দেখে। আমি একটা ইন্টারভিউ তো দেখছি, আমার মানে একটা কলিগ চেক করতেছিল ওরা আসলে হবিটা কি,
মানে হবিটা দিয়ে ওরা অনেক কিছু বোঝার চেষ্টা করে যে হবি ও কি করে, মানে ও এবং আপনি যদি মানডেতে যদি অফিসে আসেন, প্রথম আধা ঘন্টা যদি কোনো কলিগের সাথে আপনার দেখা হয়, সবার আগে ওরা কথা বলে তুমি উইকেন্ডে কি করছো, হবির কি কাজ করছো, তোমার উইকেন্ড কেমন ছিল, তুমি ভ্যাকেশনে কি কি করছো। সো হবিটা ভেরি ইম্পর্টেন্ট ওদের জন্য। প্লিজ মেনশন ইউর হবি অ্যান্ড টেকনিক্যালি বোঝানোর চেষ্টা করেন, মেনশন করেন যে আপনি আসলে কোন হবিটা আসলে এখানে আপনার যে হবিটা সেটাই আপনি ডেফিনেটলি মেনশন করবেন। সো হবিটা মেনশন করাটা আমার মতে এটা একটা ইম্পর্টেন্ট থিং। আর আরেকটা জিনিস ভাই, ফিল্টার ইম্পর্টেন্ট ভার্সেস আননেসেসারি ইনফরমেশন। বাংলাদেশের সিভিতে এটা আসলে আমাদের কারো দোষ না। আমরা যখন বিডি জবস এর সিভি, আমি এখন জানি না বিডি জবস এর সিভি ফরম্যাটটা বা টেমপ্লেটটা কিরকম, বাট আমরা যেটা আমার ওই সময় যে আমাদের সিভিতে বাপের নাম মেনশন করতে হয়, মার নাম মেনশন করতে হয়, আমাদের ওয়েট দিতে হয়, আমাদের হাইট দিতে হয়। ডোন্ট মেনশন দিস ভাই। নো ওয়ান ইজ ইন্টারেস্টেড ইন ইউর ওয়েট অর হাইট অর বাবার নাম কি মার নাম কি, এটা তো দরকার নেই। এখানে আপনি একটা পজিশনের জন্য অ্যাপ্লাই করতেছেন, সো এইসব এই ইনফরমেশন গুলা ইটস বেটার রিলিজিয়ন মেনশন করা দরকার নেই। রিলিজিয়ন মেনশন করবেন না, আপনাদের নাম বা এগুলা সাজেশন মেনশন না করা বেটার, এটা দরকার নেই। তো এটা আপনার ভেরি পার্সোনাল ইনফরমেশন, এই ভেরি পার্সোনাল ইনফরমেশন গুলো আপনার জব বা রিক্রুটার্স যে তাকে দেওয়ার দরকার নেই। আর কাভার লেটার প্লিজ মেক ইট কাস্টমাইজ। একটা কাভার লেটার বানায় 100টা কোম্পানিকে যদি পাঠান, দেয়ার ইজ আ চান্স অফ দ্য চান্স অফ গেটিং ইউর জব ইজ ক্লোজ টু 0%। আপনি জব ডেসক্রিপশনটা ভালো করে পড়েন, ওরা কি চাচ্ছে, ওই কোম্পানিটা কি সেক্টর নিয়ে কাজ করা হয়, কোম্পানির ওয়েবসাইটটা একটু ঘাটেন, কোম্পানির ওয়েবসাইট ঘাটেন, জব ডেসক্রিপশনটা চান এবং আপনার স্কিল সেটটা দেখেন। আপনার স্কিল সেট এবং জব ডেসক্রিপশনের মধ্যে দেখেন যে আপনি কোথায় ব্রিজ করতে পারেন। দেন let her or him know why you are the appropriate person for this job. Convince him or her যে কেন আপনার স্কিল সেটটা এই জব ডেসক্রিপশনের সাথে পারফেক্টলি ম্যাচ করে। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। এই কাভার লেটারটা হচ্ছে বেসিক্যালি ভাই এটা প্রপোজাল দেওয়ার মতো। আপনি মানে এটা জাস্ট কাউকে প্রপোজ করা। আপনি যখন কাউকে প্রপোজ করতে যান, আপনি কি করেন, তাকে কনভিন্স করার চেষ্টা করেন ওয়াই আই এম দ্য রাইট পার্সন ফর ইউ। সো এক্স্যাক্টলি এটা হচ্ছে তাকে আপনাকে কনভিন্স করা, আপনার রিক্রুটারকে কনভিন্স করা, যেটা আমার ভাই লাভ লেটার টু ইউ অ্যান্ড আই এম দ্য রাইট পার্সন ফর ইউ, আমাকে ফর দিস জব হোয়াট ইউ আর লুকিং ফর। সো ওইভাবে হচ্ছে আপনি টেইলর কাভার লেটার বা কাস্টমাইজড কাভার লেটারটা করার চেষ্টা করবেন। একটা কাভার লেটার প্লিজ 100টা কোম্পানিতে পাঠাবেন না। সো টেইলরিং দ্য কাভার লেটার ইজ ইম্পর্টেন্ট। এটাই বললাম, স্ট্রাকচার দ্য জব ইজ এ পারফেক্ট ম্যাচ ফর ইউ, ওয়াই সেটা মেনশন করবেন, সেটার উপর ফোকাস করবেন। জব এক্সপিরিয়েন্স লেটার আর নাইস টু হ্যাভ থিং। আপনার তো অনেকগুলো ডকুমেন্ট দিতে হয়, কি কি ডকুমেন্ট দিতে হয় সেটা আমরা না হয় অন্য কোনো একটা সেশন আমরা বলবো, বা আপনারাও অনেকে ডেফিনেটলি জানেন। জব এক্সপিরিয়েন্স লেটারটা এটা নাইস টু হ্যাভ, বাট মিনওয়াইল ইটস আ অলমোস্ট আ মাস্ট হ্যাভ। আমি যখন রিক্রুট করছি বা আমি যখন দেখছি আমার বস যখন রিক্রুট করে, সে সবার আগে সিভি পড়ার আগে সে শুরু করে, সিভিটা পড়ে সে কাভার লেটারেও যায় না, সে আগে দেখে জব এক্সপিরিয়েন্স লেটার। জব এক্সপিরিয়েন্স লেটার জার্মানিতে খুবই কমন একটা প্র্যাকটিস, যেখানে আপনার আগের যেই এমপ্লয়ার ছিল সে হচ্ছে আপনার সম্পর্কে একটা পেজ ধরেন ডিটেইল লিখবে। ইটস লাইক এ রেফারেন্স লেটার যে ও মিস্টার এক্স ওয়াই জেড, সে আমার এখানে এত সাল থেকে এত সাল পর্যন্ত কাজ করছে, সে এই হচ্ছে তার স্কোপ ছিল, এই কাজ সে করছে, এই জিনিস সে ইমপ্লিমেন্ট করছে, হি ওয়াজ এ ভেরি নাইস পারসন, সে এই জিনিস। একটা লেটার যেটা এক্সপ্লেন করে আপনি এখানে কি কি কাজ করছেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ওদের জন্য একটা প্রুফ বা রিকমেন্ডেশন। আপনি যখন বাংলাদেশ থেকে এখানে অ্যাপ্লাই করব, দে নিড টু গেট সামথিং। ওরা তো ব্লাইন্ডলি আপনাকে ট্রাস্ট করবেন আপনি সিভিতে যাই লিখে দিচ্ছেন। সো ওই এক্সট্রা রিকমেন্ডেশন হিসেবে আপনি যদি জব এক্সপিরিয়েন্স লেটারটা দেন, ইটস আ প্লাস পয়েন্ট টু গেট আ, মানে ইট মেক্স দ্য চান্স ইভেন হায়ার আসলে, টু বি অনেস্ট, আপনাকে কল করার জন্য আর কি। আপনার এটা একটা এডিশনাল প্লাস পয়েন্ট হবে। সো আপনি আগের যে আগের যে কোম্পানিতে ছিলেন ওটা যদি আপনি ছেড়ে দেন, প্লিজ ছেড়ে দেওয়ার আগে ওদের থেকে একটা এক্সপিরিয়েন্স লেটার নিবেন। অথবা আপনি যদি ছেড়ে দিয়ে থাকেন অলরেডি এবং আপনার যদি জব এক্সপিরিয়েন্স লেটার না থাকে, তাহলে সুন্দর করে একটু এইচআর কে প্রসিড করেন এন্ড আস্ক হিম টু সেন্ড ইউ দ্য জব এক্সপিরিয়েন্স লেটার। আচ্ছা, লাস্ট বাট নট লিস্ট, আপনার সার্টিফিকেটস, ট্রেনিংস, একাডেমিক ডকুমেন্টস ক্লিয়ার স্ক্যান থাকা। অনেক সময় দেখি যখন আমরা অ্যাপ্লিকেশন গুলা পাই, স্ক্যান্ড কপি গুলা ক্লিয়ার থাকে না ভাই, এই মানে ক্লিয়ার না, অনেক ডেটা দেখা যায় না, অনেক কিছু দেখা যায় না। সো একটা ক্লিয়ার স্ক্যান থাকাটা ভেরি ইম্পর্টেন্ট। এটা ইট সেজ আ লট অ্যাবাউট ইউর পার্সোনালিটি, অ্যাবাউট ইউর প্রেজেন্টেশন। লাস্ট বাট নট লিস্ট, আমরা যখন এইচআর কে যখন অনেকগুলো ডকুমেন্ট সাবমিট করি, একটা কাভার লেটার, একটা সিভি, এক্সপিরিয়েন্স লেটার, এটসেট্রা এটসেট্রা, তখন এইচআরটা না অতগুলা অ্যাটাচমেন্ট, অতগুলা কপি ক্লিক করে ওপেন করার সময় থাকে না। সো এটা সামটাইমস অ্যানোয়িং।
সো এটা বেটার যখন যদি কোনো জব পোর্টালে বলে যে তুমি তোমার এখানে ট্রেনিং ডকুমেন্ট সাবমিট করো, দেন এটা ডিফারেন্ট থিং। বাট নর্মালি অ্যাপ্লিকেশনের সময় ইটস বেটার এই যে আপনার সিভি, কভার লেটার, এক্সপেরিয়েন্স লেটার, গ্রেড শিট, সার্টিফিকেট অফ ব্যাচেলার, মাস্টার্স, ট্রেনিং, আইএলটিএস, জার্মান সার্টিফিকেট, এইগুলা সব মার্চ করে একটা পিডিএফ করা। অনলাইনে মার্চ প্ল্যাটফর্ম আছে, ওইখানে জাস্ট আপনার ডকুমেন্ট গুলো আপনি যদি আপলোড করেন, তাহলে ও মার্চ করে প্রত্যেকটা ডকুমেন্টকে মার্চ করে একটা পিডিএফ বানায় দিবে। সেটা হচ্ছে যে এইচআর বা আপনার যে বস, তার সিভিটা পড়তে, আপনার অ্যাপ্লিকেশনটা পড়তে তাকে হেল্প করবে। আসলে একটা পিডিএফ, তার 10টা 12টা ক্লিক করতে হবে না, একটার মধ্যেই ওয়ান আফটার অ্যানাদার সব ডকুমেন্ট চলে আসে। সো এটা হচ্ছে যে কি অবজারভেশন ফ্রম মাই সাইড, আমার এত বছরের এক্সপিরিয়েন্স অনুযায়ী, যতদিন এখানে কাজ করছি, আমার মনে হচ্ছে যে এই জিনিসগুলো ভেরি ইম্পর্টেন্ট। তা আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসছি আসলে। আপনাদেরকে জার্মানিতে করার জন্য বেশ কিছু জিনিস ভেরি ইম্পর্টেন্ট, যেটা আসলে দরকার এবং স্টেপ বাই স্টেপ করতে হবে। যেটার প্রথম যেটা সাজেস্ট করব, লার্ন আ জার্মান ল্যাঙ্গুয়েজ। এটা খুব ইম্পর্টেন্ট। এটার মানে এটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ তাহলে জার্মানদের সাথে আপনি বেশি কোঅপারেট করা যাবে, কলিগদের সাথে। প্লাস আপনার জব সেক্টরটা আরো ছোট হয়ে যাবে না, তখন ওপেন হবে। সো এবং দেখা যায় কিছু কিছু সেক্টর আছে যে আপনি আপনার সবকিছু রিকোয়ারমেন্টস সাথে মিলে যাচ্ছে, কিন্তু আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ জানতেছেন না, তার মানে আপনাকে ওরা ডাকবে না। অথবা দেখা যায় কলিগদের সাথে আপনি ইন্টারাকশনও যাইতে পারবেন না। অথবা দেখা যায় ওরা ইন্টারনাল কমিউনিকেশন ম্যাক্সিমাম জায়গায়, মোর দেন 90% স্টিল ওরা জার্মান ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। সো এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা জার্মান ল্যাঙ্গুয়েজ আসলে আমরা কখনোই যতই শিখি না কেন, আমরা আসলে ওদের মতো নেটিভ স্পিকারদের মতো হব না। কিন্তু এটা মনে রাখা ভালো, আমাদের যতটুকু ক্যাপাবিলিটি আছে প্রতিদিন একটু একটু করে শেখা, কিছু ওয়ার্ড অ্যাড করা, এবং ভুল হইলেও যেন এটা আমরা ইউটিলাইজ করতে পারি, মানে ভয় না পাওয়া। সো এটা খুবই বলবো একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং এখন দেখেন যেমন আপনার যদি আমি বলি কিছু কোর্স আছে, ইন্টেন্সিভ কোর্স 6 মাস বলেন, আসলে 6 মাস খুবই একটা বেসিক কোর্স, বাট আপনি বেসিক জিনিস শিখতে পারবেন। যেটা বললাম, সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনাকে কথা বলতে হবে। আপনাকে ভুল হইলেও ডাজন্ট ম্যাটার, আমি কেউ এটা এটা কোনো, ওরা জানে যে আমরা ভুল করবই। সো বাট ওরা অ্যাপ্রিসিয়েট করে জার্মানরা যে আপনি চেষ্টা করতেছেন, ট্রাই, আপনি অ্যাটলিস্ট ট্রাই। যেরকম না যে আপনি 10 বছর আছেন বা 20 বছর আছেন এবং আপনাকে জিজ্ঞেস করা হয় একটা ওয়ার্ড বলে, আই এম সরি, আমি জার্মান ল্যাঙ্গুয়েজ জানি না। সো এটা আসলে ভালো দেখায় না আর কি, টু বি অনেস্ট। ঠিক আছে। এবং আমি দেখছি যে আমার যদি আমি আপনাকে একটা বেসিক একটা এক্সাম্পল বলি, আমি একটা ইউনিভার্সিটি প্রফেসরের সাথে আমি দেখা হয়েছে, ট্রেনে দেখা হয়েছিল। তো আমরা 4 বন্ধু মিলে গল্প করতেছিলাম, তো উনি মাঝখানে আমাদেরকে সাথে বাংলায় কথা বলতেছিল। সো আই ওয়াজ ভেরি সারপ্রাইজ যে আপনি বাংলা কিভাবে জানলেন। তখন বললো যে আমি 1 বছর বাংলাদেশে ছিল, সে কাজ করছে। তো 1 বছর থেকে একটা প্রফেসর বাংলাদেশে এত ফ্লুয়েন্টলি বাংলা বলছিল যে আমাদের সাথে কমিউনিকেশন করছে, বেসিক কমিউনিকেশন অবশ্যই। এটা অ্যামেজিং। সে আমাকে এই কথাটাই বলছে, আমার এখনো মনে আছে, এটা 2013 সালের কথা, যখন আমি প্রথম জার্মানিতে আসি। আমাকে তখন আমি এটা এখনো মনে আছে এই কারণে, উনি আমাকে একটা কথা বলছিল যে তোমরা যারা ফরেন কান্ট্রি থেকে আসে, তারা অধিকাংশই জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিপ করতে চায়, ভালো লাগে না, শিখবো না। বাট দেখো আমি পুরো কমপ্লিট আলাদা, জার্মান থেকে বাংলা, এটা আসলে পুরো ডিফারেন্ট আর কি আপনার ল্যাঙ্গুয়েজ যে সেক্টর। আর সে 1 বছর খুব ভালো শিখছে। সুতরাং এটা শেখার কারণ হলো সে যাতে বাংলাদেশের সাথে ইন্টারাক্ট করতে পারে, কমিউনিকেশন করতে পারে, এটাই কারণ ছিল। সো এই জন্য আমিও বলবো যে আপনারা যদি জার্মানিতে আসার জন্য প্ল্যান থাকে, অবশ্যই জার্মান ল্যাঙ্গুয়েজ শিখবেন। এখানে যেমন দিয়ে আছে, আপনি মোবাইল অ্যাপস ব্যবহার করতে পারেন, যেমন tic.de/cc বা ডুওলিঙ্গো যেটা আছে, এখানে অ্যাপস ডাউনলোড করে নিজে নিজে প্র্যাকটিস করেন, অথবা অনলাইন কোর্স করেন। আপনি অনেক জায়গায় পাবেন অনলাইন কোর্স। জাস্ট আপনি একসাথে থাকতে হবে, আস্তে আস্তে আপনার এটা হয়ে যাবে। কোর্স ছাড়া আসলে এটা ভেরি ডিফিকাল্ট, আমি এটা বলবো। এবং আপনার ভোকাবুলারি, আপনাকে প্রতিদিন আপনি 5টা 10টা করে ভোকাবুলারি অ্যাড করেন নিজের, এবং ওইটা দিয়ে সেন্টেন্স তৈরি করেন অথবা কারোর সাথে কথা বলেন, তো আপনি দেখবেন যে ডেফিনেটলি এটা আপনার অনেক ইমপ্রুভ হবে। জি, আমি বলতে চাচ্ছি যে আমি অপরচুনিটি কার্ডের জন্য ট্রাই করব, বাট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য আমার কোন সিটিটা বা স্টেটটা ভালো হবে সেটা আমার হচ্ছে চুজ করতে আমি কনফিউজড। আমি বুঝতেছি না যে কোন স্টেটটা ভালো হবে 1 বছরের মধ্যে যেন আমি জব সিকিউর করতে পারি সেটার জন্য।
আর আরেকটা জিনিস হচ্ছে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে ইলেকট্রিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার। তো আমি যে ওখানে গিয়ে ইলেকট্রিক্যাল ডিজাইনের জব পাবো তার তো কোনো গ্যারান্টি নাই। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অনেকগুলো এরিয়াজ আছে। তো অন্য এরিয়াজ যদি আমি কনসিডার করি সেক্ষেত্রে তো আমি ফ্রেশার, সেক্ষেত্রে আমি জব পাওয়ার জন্য কি করতে পারি এখন থেকেই? থ্যাংক ইউ আপু। আমি এই আনসারটা আমি সরাসরি দিচ্ছি। বেসিক্যালি আপনি যেটাকে টার্গেট করছেন সাকসেস হওয়ার জন্য এটা রং টার্গেট, কারণ আপনার সিটিটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জায়গা নয়। সব সিটিতেই জার্মানিতে বড় বড় শহরে মোরলেস ইন্ডাস্ট্রি আছে। আপনি যেই জায়গাটাতে বেশি ফোকাস করবেন সেটা হচ্ছে আপনার যে যে আপনার যে প্রোফাইল সেটাকে আপগ্রেড করা, সেটাকে আপস্কিল করা, সিভি কভার লেটার এই জিনিসগুলোকে আপগ্রেড করবেন। তারপরেও কয়েকটা সিটির যদি নাম বলতে হয়, ফ্র্যাঙ্কফুর্ট, মিউনিক, এই শহরগুলোতে দেখবেন। আর ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এর জন্য স্পেসিফিক যদি আপনার কোনো ডিসকাশন প্রয়োজন হয়, আমি আপনাকে রিকোয়েস্ট করব, যেহেতু এটা একটা লম্বা বিষয়, আলোচনার বিষয় আছে, আমরা একটা ফ্রি স্লট বুক করলে আমরা মনে হয় সেখানে আরেকটু বিস্তারিত আলোচনা করতে পারবো। আপনার এখন প্রধান ফোকাস হচ্ছে সিভি এবং কভার লেটার। আরেকটা ছোট্ট টিপস দিয়ে রাখতে পারি, আপনি দরকার হলে আপনার যে ফিল্ড, সেই ফিল্ডের কিছু জব আপনি সার্চ করে দেখেন, 5-10টা জবকে কম্পাইল করে দেখেন তারা আসলে কি চায়, সে অনুযায়ী আমরা নিজেকে আপগ্রেড করতে হবে। জি, থ্যাংক ইউ ফর দ্য ওয়েবিনার। আমার প্রশ্নটা হচ্ছে যে মোস্টলি রিলোকেশন আপনার স্পাউস অথবা পেরেন্টস নিয়ে যাওয়ার মানে সিস্টেমটা কিরকম থাকতে পারে এন্ড কিরকম সময় লাগতে পারে এই বিষয়টা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, এখানে ভাইয়ারা ভালোভাবেই বলেছেন যে এখানে যদি কেউ ব্লু কার্ড স্যালারি জব পেয়ে যায় তাহলে স্পাউসকে সাথে নিয়ে আসতে পারবে, আর যদি ব্লু কার্ড স্যালারি না হয় তাও আসতে পারবে স্পাউসকে নিয়ে। কিন্তু সেই ক্ষেত্রে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার A1 লাগবে স্পাউসের। আর যদি আপনি এখানে চলে এসে যদি স্পাউসকে আনতে চান সেটা 1 থেকে 1.5 বছরের একটা সময়, বিকজ এটা ব্যুরোক্রেটিক এবং ভিসা জটিলতার কারণে। সো পসিবিলিটি আছে, কিন্তু স্টেপ বাই স্টেপ প্রিপারেশনটা নিতে হবে। আর প্যারেন্টস হচ্ছে ভিজিট ভিসায় আসতে পারবে। তবে জার্মানিতে আপনি আসার পরে নতুন একটা রুলস নিয়ে আলোচনা হচ্ছে, সেটা আমরা এখনো ক্লিয়ার হই নাই। সেটা হচ্ছে প্যারেন্টসকে, এটা আলোচনার পর্যায়ে আছে এখনো, প্যারেন্টসকে আপাতত ভিজিট ভিসা আনতে পারবেন, তবে স্পেশাল কন্ডিশনে পার্মানেন্টলি আনা যায় যদি তার ডিপেন্ডেন্স বা কেউ না থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আমার কথা শোনা যাচ্ছে। জি, আমি হচ্ছে বিএসসি ইন আই বিইউএফটি থেকে শেষ করলাম। তো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং উপর পড়াশোনা করলেও আমার ইন্টারেস্টটা হচ্ছে অটোমোটিভ সেক্টরে আরকি। সো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা ইভি যেই সেক্টরই বলি। তো এখন আমার ইচ্ছা হচ্ছে মাস্টার্সটা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং রিলেভেন্ট কোনো একটা সাবজেক্টে করতে। তো এটা কি আমার জন্য বেস্ট অপশন হবে? নাকি আয়ের উপর কোনো সাবজেক্টে পড়ি, দেন ক্যারিয়ারটা আস্তে, আস্তে অটোমোবাইলে শিফট করা? তো আমার বেসিক্যালি এই কোয়ারিটাই ছিল। ওয়ালাইকুম সালাম ভাই। দুইটাই পসিবল, দুইটাই বেস্ট, দুইটাই ভালো অপশন। আমারটা যদি বলি, আমার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ ব্যাকগ্রাউন্ড ছিল, এবং যারা এখানে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে এখনো, তারা প্রচুর ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে তারা কাজ করতেছে। আপনার যদি ওই এক্সপার্টাইজ গুলা থাকে, ওই স্কিল গুলা থাকে, লেটস সে ডিজাইন করা বা প্রজেক্ট ম্যানেজমেন্টে বা ম্যানুফ্যাকচারিং এ বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর যে ব্যাকগ্রাউন্ড গুলা, আপনার ডেফিনেটলি আপনি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি কিন্তু মাস্টার্স, আপনি আপনার জব অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে করতে পারবেন, নো ডাউট। এটাতে হয় কি, আমার সাজেশন থাকবে আপনি একটু ব্রড সেক্টরে থাকলে, ইন কেস যদি আপনার কারেন্ট প্রচুর কম্পিটিশন বা জব মার্কেট খারাপ, এটার কারণে যদি অটোমোটিভ সেক্টরে যদি আপনার যদি ইন কেস আল্লাহ মাফুজ যদি আপনার জব না হয়, হয়তো বা পরে হবে বা রাইট এট দ্য মোমেন্ট আপনার হচ্ছে না, দেন ইউ হ্যাভ অলওয়েজ দ্য চান্স টু অ্যাপ্লাই ফর দ্য আদার ইন্ডাস্ট্রিজ। আপনি অন্যান্য জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আপনার চান্সটা বিগ থাকলো। আপনি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং দিয়ে ডেফিনেটলি আপনি অটোমোবাইল সেক্টরে জব করতে পারবেন। আপনি যখন শুধুমাত্র অটোমোবাইল ইন্ডাস্ট্রি নিয়ে আপনি যখন মাস্টার্সটা করবেন, আপনার চান্সেস হয়তো অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে একটু বেটার হবে, কিন্তু আপনার অন্যান্য সেক্টর গুলোতে কিন্তু আপনার প্রবাবিলিটি আস্তে আস্তে লো হয়ে গেল। ইউ নেভার নো যে আপনি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কতদিন জব করে থাকতে চান। আমি আপনাকে কথাটা বুঝাতে পারছি। আমিও 6 বছর অটোমোবাইল সেক্টরে কাজ করছি। 6 বছর পর মনে হয়েছে ওকে, আই ওয়ান্ট টু এক্সপ্লোর দ্য আদার অপশনস। দেন আমি ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিতে গেছি, তো ইন্ডাস্ট্রি অটোমেশন সাইডে আমি সুইচ করছি। সো আমার জন্য অপশনটা এটা আমার সাজেশন। বাট আপনি, হ্যাঁ, আপনার কোয়েশ্চেনের আনসার, আপনি ডেফিনেটলি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আপনি পড়াশোনা করে তো জব করার অপশনটা তো আপনি ডেফিনেটলি আছে। ওয়েবিনার শেষ করার আগে যদি ফাইনাল কোনো রিমার্ক যারা এখনো আছে, ফয়সাল ভাই। আমার জাস্ট একটা এই লাস্ট কোয়েশ্চেনটা নিয়ে আর এক্সট্রা রিমার্ক দিব না, অনেক কথা বলছি, জাস্ট একটা এই কোয়েশ্চেনটার জন্যই।
যেটা বললেন যদি জব নিয়ে আসা যায় দ্যাট ইজ দ্য বেস্ট অপশন, মানে এর চেয়ে বেস্ট কোনো অপশন নাই যদি এটা আপনার হয়ে থাকে। কিন্তু আপনি যদি প্রবাবিলিটির কথা চিন্তা করেন, প্রবাবিলিটির কথা বললে আমি বলবো যেহেতু জার্মানিতে এটা এখনো অনেক নতুন ডিরেক্ট জব নিয়ে আসাটা, সো আমার সাজেশন থাকবে আপনি যদি এখানে একটা মাস্টার্স নিয়ে আসতে পারেন, এটা আপনার নিজের পার্সোনাল সিভি, নিজের পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট, নিজের পার্সোনাল ক্যারিয়ারের জন্য একটা বিগ পয়েন্ট যে আপনার একটা জার্মান ডিগ্রি আছে। সো আপনি তখন আর ফিউচারে এই 2টা বছরকে আপনি ইনভেস্টমেন্ট হিসেবে নিতে পারেন। এই 2টা বছর আপনি মাস্টার্স এর জন্য ইনভেস্ট করেন, শুধু জার্মানিতে আসার জন্য না, আপনি জার্মানিতে একটা মাস্টার্স করে ইটস এ বিগ থিং, বিগ অ্যাচিভমেন্ট। এটার পর দ্য জব মার্কেট উইল বি হিউজ আপনার জন্য। সো আপনি যদি কখনো দেখেন যে আপনার ডিরেক্ট জব দিয়ে হচ্ছে না, দেন ভাই আমার মতে ইজি মনে হয়, আমার কাছে ইজিয়ার মনে হয় আপনি যদি ডিরেক্ট জার্মানিতে স্টুডেন্ট হিসেবে আসতে পারেন, প্রবাবিলিটি উইল বি হায়ার, আপনার জন্য আমার জবের মার্কেটটা বেশি বড় হবে, এবং এই 2 বছর আপনি আপনার জার্মান ল্যাঙ্গুয়েজটা নিয়েও কাজ করতে পারবেন। এটাই হচ্ছে মানে আমি মনে করি আমি জাস্ট আই ওয়ান্ট টু finish it like this way. Thank you so much, Faisal bhai. Very important piece of advice. Finally, Sajid bhai, last remark for the audience. না, আসলে যেটা অলরেডি ফাসল ভাই ক্লোজ করে ফেলছে এটাই ছিল, এটাই আসলে আর তেমন কিছুই নাই টু বি অনেস্ট। বাট আমি লাস্টে আপনাদেরকে বলতে থাকি যে কোনো ধরনের যদি আপনারা কোনো কিছুর দরকার হয়, প্রয়োজন হয়, আপনারা আমাদের কাছে জানাতে পারেন। আমরা উইলিংলি চেষ্টা করব। আমরাও চাই, মন থেকেই চাই যাতে আমাদের দেশের মানুষগুলোও একটু অ্যাব্রোডে আসুক। শুধু ইন্ডিয়ান বা পাকিস্তান বা অন্য দেশ থেকে হাজার হাজার চলে আসতেছে, লাখ লাখ, আমরা এখানে হাজারেও যেতে পারতেছি না। সো যদি থাকে এবং আমরা যে কোনো ব্যাপারে যতটুকু আমাদের সাধ্যের মধ্যে করলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট দেওয়ার, হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ সাজাদ ভাই, ফয়সাল ভাই, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। যারা You're এতক্ষণ সাথে welcome. ছিলেন তাদেরকেও অনেক ধন্যবাদ। আপনাদেরকে বা আমি এটাই বলতে চাই যে আমার মনে হয় যারা এখানে যুক্ত হয়েছেন স্টুডেন্ট বা প্রফেশনাল, সারাদিন চাকরি করে কালকে আবারও চাকরি হইতে পারে বা ইউনিভার্সিটিতে যেতে হবে। বাংলাদেশের সময় এখন রাতের 11টারও একটু বেশি বা 12টার কাছাকাছি প্রায়। সো এই রাত পর্যন্ত যারা যুক্ত ছিলেন, আপনাদের ক্যারিয়ারের প্রয়োজনে যুক্ত ছিলেন, আই হোপ আপনাদের এই যুক্ত থাকা এবং আমাদের যে এক্সপার্টরা তাদের মূল্যবান সময় এখানে ব্যয় করেছে, এটা সবার জন্যই উপকারে আসছে। এসএসসিজি এখান থেকে সাইন অফ করছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের ওয়েবিনার গুলো সবসময় আছে ইউটিউবে, আপনারা দেখতে পারেন, এবং এই ওয়েবিনারের শর্ট ভার্সন থাকবে। থ্যাংক ইউ অল, এন্ড দেখা হবে Thank পরবর্তী you. এপিসোডে। থ্যাংক Allah ইউ। Hafiz. Bye.